জি, 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 রাইট। হুম, আচ্ছা, ওকে। আর আপনারা কি সবাই হচ্ছে আমার এই পার্টের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং গুগল ক্লাসরুমের লিঙ্কটা পেয়েছেন? কেউ কি জি ভাই, পেয়েছি। কেউ কি বাদ আছে যে পান নাই, ইমেল পান নাই? আচ্ছা, ওকে। তো সবাই সেখানের মধ্যে জয়েন করে ফেলবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তো গত ক্লাসটা ছিল আমাদের জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, ডিসকাশন ক্লাস ছিল। তো আজকে আমরা আমাদের মেইন ক্লাস শুরু করব, এবং মেইন ক্লাস শুরু করার আগে আমি গত পরশুদিন আপনাদেরকে গুগল ক্লাসরুমে, জি বায়তুল ইসলাম বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার ভার্সিটিতে ফাইনাল এক্সাম চলতেছে, তো এই জন্য লাইভ ক্লাস গুলো করতে পারতেছি না আর কি। সো অ্যাটেন্ডেন্স গুলো আমার মিস হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা সমস্যা নেই, দেখা যাবে। অ্যাটেন্ডেন্স থাকলে তো অবশ্যই ভালো, ওটা একটা মার্কস অবশ্যই ক্যারি করে। তাছাড়া হচ্ছে আপনি বাকি অন্যান্য অন্য সময়ে ভিডিওগুলো দেখে ফেলবেন। আর হচ্ছে যেই অ্যাসাইনমেন্ট বা কুইজগুলো দেওয়া হয় সেগুলো একটু আপনারা কমপ্লিট করে ফেলবেন। আর বাই দ্য ওয়ে, কুইজের কথায় মনে হলো, সেটা হচ্ছে নাজিমের পার্টে আপনারা যারা আছেন 2518 আর এর আগে যারা 2513 ছিলেন, আপনাদের ওখানকার সবগুলো কুইজ কি দেওয়া হয়েছে? হ্যাঁ, এক্সেলের আমি কুইজ? তিনটা দিছি। আচ্ছা, আপনারা হচ্ছে একটু কষ্ট করে ওই আমাদের ওয়েবসাইটে এখন তো সবকিছু চলে আসছে, ট্রান্সফার হয়ে আসছে। আপনারা এখন আর ওখানে কুইজগুলো না দিয়ে আপনারা সবগুলো হচ্ছে ওয়েবসাইটে দেওয়া শুরু করেন। আবার কি শুরু থেকে? হ্যাঁ, কষ্ট করে একটু এখানে আবার হচ্ছে শুরু করে শুরু থেকে করে ফেলবেন। একই কোশ্চেন, আপনারা কোশ্চেন আনসার দিতে গিয়ে বুঝবেন আর কি, সেম কোশ্চেনই এখানে রাখা হয়েছে। আর আচ্ছা, ঠিক যারা আছে। ওখানের মধ্যে এনরোল করেন নাই, হচ্ছে আপনাদেরকে ইমেল করা হয়েছিল ওই আমাদের এখানের মধ্যে। ওই এখন থেকে আপনারা ভেরিফাইড সার্টিফিকেট পাবেন আমাদের ওয়েবসাইট থেকে। আর আমাদের এখানের মধ্যে আপনাদের একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছিল। তো স্টুডেন্ট আইডিটা দিয়ে আপনারা যখন কোর্সটা কমপ্লিট করবেন, তখন ওইটা আপনি ওই আমাদের সাথে এনএসডি এর যেই কোলাবোরেশন আছে ওখানের মধ্যে ওদের অফিসে এটা দেখালে, আপনি যদি ওখানের মধ্যে আপনি গভর্নমেন্ট সার্টিফিকেশনের এক্সাম দিতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার এই আমাদের এই সার্টিফিকেট আর স্টুডেন্ট আইডিটা দিয়ে ওদেরকে দেখালে ওরা ম্যাচ করে দেখবে। যদি আপনি আমাদের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখানে ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, সো এখন আমরা আমাদের ক্লাসে চলে আসি। আমি আপনাদেরকে হচ্ছে স্লাইডগুলো মনে হয় এখনো দেই নাই, আমি শুধুমাত্র রেকর্ডেড ভিডিও কয়েকটা দিয়েছিলাম, এবং ওখানের মধ্যে বলেছিলাম যে লিনিয়ার অ্যালজেব্রাটার যে ভিডিওটা আর পাইথনের যেই ফার্স্ট ভিডিওটা ওটা একটু দেখে নেবেন। যদি দেখে থাকেন তো ভালো, না দেখে থাকলে একটু দ্রুত শুক্রবারের মধ্যে দেখে ফেলবেন। আমি আজকে হচ্ছে ফার্স্টে লিনিয়ার অ্যালজেব্রার ওই দিনের যে ক্লাস, ওই যে ভিডিওটা আছে ওটা আমি একটু জাস্ট আপনাদেরকে হালকা গো থ্রু করে যাব, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে, এবং তারপর আমাদের পরের পার্টটা শুরু করব। ওকে, সো এখানে হচ্ছে আপনার লিনিয়ার অ্যালজেব্রাতে আমাদের যে স্লাইডটা আপনারা দেখবেন, আমি স্লাইডেরগুলো পিডিএফ ফাইলগুলো আমি দিয়ে দিব আজকের মধ্যে। আর বাকি যেগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করব। তো লিনিয়ার অ্যালজেব্রাতে ওখানের মধ্যে আপনারা দেখবেন ভিডিওতে জিনিসগুলো ডিটেলসে দেওয়া আছে। যেমন ওখানের মধ্যে আপনার ভেক্টর, স্কেলার, ভেক্টরের বিভিন্ন আপনার অপারেশনস, ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশনস, তারপর হচ্ছে আপনার ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের যে অ্যাডিশন, সাবট্রাকশন, ট্রান্সপোজ, তারপর ইনভার্স, আইডেন্টিটি কোনটা কি জিনিস সেগুলো এখানে দেওয়া আছে। আর লিনিয়ার রিগ্রেশনের একটা বেসিক কনসেপ্ট, ডিটেলসে আমি আপনাদেরকে আলাদাভাবে লিনিয়ার রিগ্রেশনের ক্লাস নিব, বাট ম্যাট্রিক্স ভেক্টরের পার্সপেক্টিভে লিনিয়ার রিগ্রেশনটা কি সেটা জেনারিক মডেল স্টেটমেন্ট আর কিছু এক্সাম্পল ওখানে দেওয়া আছে। তো এখানে আপনার স্কেলারের তিনটা টাইপ, কনস্ট্যান্ট, তারপর ভেক্টর, ম্যাট্রিক্স, এগুলো সম্পর্কে বলা আছে। ডাইমেনশন সম্পর্কে বলা আছে। তারপর কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানের মধ্যে, আর কিছু সামারি, অ্যান্ড দেন তারপরে ভেক্টর ইন স্পেস, স্কেলারের কিছু আপনার মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এগুলোর কিছু আইডিয়া দেওয়া আছে। এগুলো আমরা ছোটোবেলা আসলে পড়ে আসছি, একটু রিভিউ করার জন্য জিনিসগুলো দেওয়া, কারণ এগুলো আপনার পরবর্তীতে আপনি যখন এক্সেল বা এসকিউএল বা স্ট্যাটা, তারপর হচ্ছে আপনি পাইথনে কাজ করবেন, তখন এটা আপনার জন্য হেল্পফুল হবে। তো যাদের একটু মাইক্রোফোনটা অন আছে, কষ্ট করে একটু মিউট করলে ভালো হতো আর কি। আচ্ছা, তো এখানে আমাদের
ভেক্টরের সম্পর্কে, ভেক্টরের এডিশন, সাবট্রাকশন, তারপর এডিশন এবং মাল্টিপ্লিকেশন একসাথে কিভাবে করতে হয়, এগুলো প্রত্যেকটা ওই ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, তারপরে ট্রান্সপোজ, তারপর ইনভার্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপর লিনিয়ার রিগ্রেশনটা, এটা জেনারিক মডেল স্টেটমেন্ট, মানে ভেক্টর এবং ম্যাট্রিক্সের পার্সপেক্টিভে কীরকম হয় সেটা সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। যেটা ডিটারমিনিস্টিক এক্সাম্পল আর একটা আপনার স্টকিস্টিক এক্সাম্পল দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা হচ্ছে এই লিনিয়ার ইকুয়েশনটা কীভাবে এক্সপ্লেন করতে হয় সেটা সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে। নতুন একটা ভ্যালু কীভাবে আমরা এস্টিমেট করি সেটা সম্পর্কে বলা আছে। ট্রান্সফরমেশনগুলো কীভাবে করতে হয়, মানে আপনার লিনিয়ার লাইন থেকে আমি কিভাবে এটা ভেক্টর এবং ম্যাট্রিক্সে ট্রান্সফরমেশন করব সেটা সম্পর্কে ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে। তারপর এখান থেকে বেটা ভ্যালু কীভাবে বের করতে হয় সেটা দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে একটা বেসিক ধারণা। তো আপনারা এটা একটু দেখে নেবেন। এরপরে যেটা আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। ওকে, সো ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্সে আমাদের, আচ্ছা ভাইয়া, আমার ছোট্ট একটা কোশ্চেন আছে। জি ভাই বলেন। কোশ্চেনটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা এটা আসলে প্র্যাকটিক্যালি কোন কোন ক্ষেত্রে লাগতে পারে, জাস্ট একটা ধারণা। কোনটা, লিনিয়ার রিগ্রেশন? রাইট রাইট, মানে ধরেন এই ম্যাথ আমরা বিভিন্ন সময় করেছি এর আগেও, বাট এটা আসলে প্র্যাকটিক্যালি কখন লাগবে আমাদের এই কাজে, এইটা আসলে আমি রিলেট করতে পারছি না। দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা আস্ক করা। ওকে ওকে, গ্রেট। লিনিয়ার রিগ্রেশনটাকে যদি সহজ কথায় বলি, অলমোস্ট সব জায়গাতে আমরা কাজে লাগাতে পারি। আপনি কোনো একটা প্রাইস প্রেডিকশন করতে চাচ্ছেন, প্রাইস এস্টিমেট করতে চাচ্ছেন, আপনার এটা লাগবে। আপনি ধরেন ওয়েদার ফোরকাস্ট করতে চাচ্ছেন, এটা আপনার লাগবে। আপনি মনে করেন কোনো একটা ডিজিজ আইডেন্টিফিকেশন করতে যাচ্ছেন, বা এটার এফিকেসি বা ডিজিজটা বা একটা মেডিসিন এটা কতটুকু ভালো কাজ করবে সেটা সম্পর্কে আপনি একটা প্রেডিকশন করতে যাচ্ছেন, রিগ্রেশন লাগবে। আপনি যদি মনে করেন যে কোনো একটা সেলস এটা কতটুকু বাড়বে বা কমবে, প্রিভিয়াস ধরেন 6 মাস, 1 বছর, 5 বছরের ডেটা আছে, নেক্সট 3-4 মাসে এই রেটে গেলে কিভাবে আমি কতটুকু আমার সেল বাড়বে বা কমবে, এস্টিমেশনটা আমরা এখান থেকে বুঝতে পারি। ধরেন আমরা যখন ক্রিকেট খেলা দেখি, ক্রিকেটে দেখবেন যে স্কোর কার্ডে ওখানের মধ্যে কিছু গ্রাফ চার্ট থাকে। একটা গ্রাফ থাকে, ধরেন একটা টিম ব্যাটিং করে ফেলছে, তো এখন ওরা 50 ওভার ব্যাটিং করছে। আপনি দেখবেন যে পরে যখন পরের টিম ব্যাটিং করে তখন ওরা একটা হচ্ছে গ্রাফ দেখায় যে 10 ওভারে এই মানে সেকেন্ড যে টিমটা ব্যাটিংয়ে নামছে এটা এস্টিমেট এত রান করতে পারে। তো এই জিনিসগুলো এস্টিমেট করতে গেলে রিগ্রেশন লাগে। তো এরকম আরও অন্যান্য জায়গা আছে। প্রেডিকশন পুরোটাই ডিপেন্ড করতেছে রিগ্রেশনের উপরে, বা আমি যদি উল্টা করে বলি, রিগ্রেশনটা ইউজ করাই হচ্ছে প্রেডিকশনের জন্য। আমি বুঝতে পারছি। আচ্ছা, তো এমন কোনো জায়গা নেই যেখানে রিগ্রেশন ইউজ করা হচ্ছে না, সব জায়গাতেই হচ্ছে। যেমন ধরেন আমি রিসেন্টলি হচ্ছে ডেফোডিলে যেটা করছি সেটা হচ্ছে যে আমার স্টুডেন্ট যারা আছে, তো ওদের হচ্ছে আমার কাছে তো হচ্ছে স্টুডেন্টের প্রিভিয়াস রেকর্ডগুলো ওয়েবসাইটে আছে বা ওদের সিস্টেমে আছে। আমি করলাম কি যে আমার যে স্টুডেন্টরা আছে এই স্টুডেন্টদের মানে বিগত 3-4টা ব্যাচে ওরা আমার এই ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং কোর্সে কেমন নাম্বার পাইছে সেটার আমি একটা ডেটা আমি নিছি, মানে মানে আমাদের ওই ইয়া থেকে সিস্টেম থেকে, পোর্টাল থেকে আমি ডেটাটা নামাইছি, কপি করে নিয়েছি। এবং আমি দেখলাম যে বিগত 3-4টা ব্যাচে ওদের কোশ্চেন স্ট্যান্ডার্ড কীরকম সেটা আমি একটা পার্সোনালি আমি দেখে একটা মার্ক করছি, এবং তারপর আমি ঠিক করছি যে আমি কীরকম লেভেলে কোশ্চেন করলে ওরা কেমন মার্কস পেতে পারে। এই যে আমি কাজটা করলাম না, এটা একটা রিগ্রেশন। জোয়ার আলম ভাইয়া বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ওকে। সো এখন আমরা যেটা শুরু করব ফার্স্টে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের গোলটা কি, বা আমরা কেন স্ট্যাটিস্টিক্স ইউজ করছি। এইখানে আমরা মূলত কী ধরনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করি বা কী কী ধরনের ডেটা আছে, এবং এখানে আসলে আমাদের ডেটাগুলো সম্পর্কে একটা ওভারঅল ইনডেপথ আলোচনাগুলো আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। তো যে কোনো একটা প্রবলেম যখন সলভ করতে হয়, যদি আমার কাছে ডেটা থাকে, ধরেন বিভিন্ন কোম্পানি ওরা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে লেটসে আমরা দোকানে হচ্ছে বিভিন্ন চিপস বা হচ্ছে জুস, এগুলা কোক এগুলো খাই। তো ধরেন জুস ম্যানুফ্যাকচার যারা করে, তো ওখানের মধ্যে আপনার ফ্রেশের জুস আছে, বা হচ্ছে ধরেন কোকোকোলা আছে, অথবা ধরেন আপনার যে মজু আছে।
এখন ওদের এখানের মধ্যে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, জুস টুস সহ অন্যান্য ইয়ে আছে, চিপস টিপস অনেক কিছু আছে। এখন ধরেন কোম্পানি চিন্তা করতেছে যে আমি নেক্সট 3-4 মাসে আমার এই প্রোডাক্টগুলোকে হচ্ছে আমি কোন কোন প্রোডাক্টগুলো আমার বেশি চলতেছে, কোনটা বেশি চলতে পারে, কোনটা কম চলতেছে, এবং কোথায় আসলে আমি ইনভেস্টমেন্টটা করব, অথবা আমি কোথায় আমার খরচটাকে বাড়াবো বা কমাবো। এরকম একটা ক্রুশাল একটা ডিসিশন মেকিং যদি করতে হয় কোম্পানিকে, কোম্পানি কী করবে, তার প্রিভিয়াস যতগুলো ডেটা আছে সবগুলোকে নিয়ে আসবে এবং এই প্রবলেমটাকে ফার্স্টে কী করবে, আইডেন্টিফাই করবে যে আচ্ছা প্রবলেমটা হচ্ছে কি আমার অমুক প্রমুক প্রোডাক্ট হচ্ছে সেল হচ্ছে না। তো এখন সেখান থেকে কি করবে, তারা এই প্রোডাক্ট রিলেটেড প্রিভিয়াস ডেটাগুলোকে কালেক্ট করবে। কীরকম, যে ট্রান্সপোর্টেশনগুলো কতটুকু, কোথায় কতটুকু গেল, কত কার্টন করে গেল, কোন কোন এরিয়াতে গেল, কতটুকু করে, কত পরিমাণে করে আমার হচ্ছে এটা সেল হলো, ডিমান্ডটা কীরকম ছিল, বা আমার মার্কেটে এটার ফিডব্যাকটা কীরকম, বা হচ্ছে কতটুকু আমার হচ্ছে কাস্টমার এটা নিচ্ছে, বা হচ্ছে কতটুকু সেল হচ্ছে। সেল বেশি হওয়া মানে হচ্ছে যে মানুষজন এটা ভালো পছন্দ করতেছে তাই নিচ্ছে। এরকম আরও অনেক ডেটাগুলো তারা নিল এবং এই ডেটাগুলো নিতে গিয়ে কিছু স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং বা পপুলেশন বা ডেটা কালেকশন করার কিছু টেকনিকগুলো ইউজ করলো। এই যে ডেটাটা তখন যারা কালেক্ট করলো এটাকে আমরা বলতেছি হচ্ছে র ডেটা, ঠিক আছে। তো র ডেটা এটা স্ট্রাকচার আর স্ট্রাকচার দুই ফরম্যাটে থাকতে পারে। এরপরে যেটা হয় যে এই র ডেটাগুলোকে আমরা করি কি, ইনফরমেশনে কনভার্ট করি। ইনফরমেশনে কনভার্ট করা মানে কি, যে আমার কাছে জাস্ট রো এবং কলাম অনুযায়ী ডেটা দেওয়া আছে, কিন্তু এই ডেটাগুলো কার সাথে কতটুকু কানেক্টেড, বা এই ডেটাগুলোর আসলে মেজারমেন্টগুলো কীরকম, ডেটার ডিস্ট্রিবিউশনটা কীরকম, ডেটাগুলোর ক্যারেক্টারিস্টিক্স কীরকম, এইগুলোকে বুঝে এখান থেকে আমরা এটাকে কনভার্ট করে ইনফরমেশনে রূপান্তর করি। এবং এই কাজটা করতে গেলে আমাদের দরকার হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মানে ডেটা সম্পর্কে আমরা বিভিন্ন ডেসক্রিপশনগুলোকে খুঁজে খুঁজে বের করব। তো যখন আমার ইনফরমেশনটা চলে আসবে তখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে এই যে প্রবলেমটা ছিল এই প্রবলেমের উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল কোশ্চেন বা স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাথোডোলজি আমরা এখানে অ্যাপ্লাই করব। যেমন আমি অমুক জিনিস করব কি করব না, করলে এটা হওয়ার চান্স কতটুকু, অথবা আমি স্যাম্পল ডেটা থেকে নিলাম, এখান থেকে আমি মেজার করলাম, বিভিন্ন টেস্ট করলাম, করে আমি এখান থেকে একটা নলেজ বের করব। অর্থাৎ কি, আমি এখান থেকে কিছু ইনফরমেশনগুলো থেকে একটা আইডিয়া পাবো, একটা নলেজ পাবো। এটা বের করতে আমাকে হেল্প করবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড দেন তারপর সেখান থেকে যে নলেজটা আমি পাবো এবং সেই নলেজটা থেকে আমি বিভিন্ন এস্টিমেট করব, প্রেডিকশন করব, ফোরকাস্ট করব, এবং সেখান থেকে আমার কোম্পানিকে আমি যখন জানাবো যে আচ্ছা আমরা এটা পাইছি, এইভাবে করলে ভালো হবে, এই প্রোডাক্টটা এই পরিমাণে আমার সেল হচ্ছে, এটাকে কমানো যেতে পারে, ওটাকে বাড়ানো যেতে পারে, বা কাইন্ড অফ কিছু প্রোডাক্ট হচ্ছে আমার কম সেল হচ্ছে, আমরা এটার মার্কেটিংয়ে এত পরিমাণ বাজেট আমরা বাড়াতে পারি। ওকে, সো আপনারা দেখবেন যে অনেক সময় টিভিতে যখন অ্যাড হয় বিভিন্ন প্রোডাক্টের, আপনি হয়তো চিন্তা করবেন আচ্ছা অমুক একটা প্রোডাক্ট আগে দেখছিলাম এটার অ্যাড, কিন্তু অনেকদিন দেখতেছি না। ধরেন রুচি ঝাল চানাচুরের অ্যাড আমরা মাঝে মধ্যে দেখি। আপনি হঠাৎ করে চিন্তা করলেন, দেখলেন, খেয়াল করলেন আচ্ছা এই অ্যাডটা তো আমি খুব একটা দেখতেছি না, কিন্তু রুচির অন্য একটা প্রোডাক্ট দেখতেছি। তো কেন হচ্ছে, এখানে কেন মার্কেটিংয়ে খরচ করতেছে? কারণ তারা হয়তো চিন্তা করছে যে রুচি ঝাল চানাচুর মোটামুটি বেশ ভালো পপুলারিটি হয়েছে, মানুষজন কিনতেছে, আমার এখানের মধ্যে এত বেশি আর মার্কেটিংয়ে খরচ করা দরকার নেই, আমি অমুক একটা প্রোডাক্টটা করব যেটা আমার প্রতিনিয়ত আমার প্রোডাকশন হচ্ছে বাট সেল হচ্ছে না, এটা আমার ইনভেন্টরিতে জমে থাকতেছে, এটাকে সেল বাড়ানোর জন্য আমরা মার্কেটিং করতে পারি। তাহলে এখন কতটুকু মার্কেটিং বাজেটটা আমি রাখবো, কোথা থেকে কমাবো, কোথায় বাড়াবো, এই ধরনের মেজর ডিসিশন মেকিংগুলো কারা করে থাকে? কোম্পানির হায়ার ম্যানেজমেন্ট, এমডি, সিইও, ঠিক আছে, এরা করে থাকে। এখন কথা হচ্ছে যে এই যে কাজটা পুরোটা করলাম, এই পুরো কাজের প্রত্যেকটা স্টেপে স্ট্যাটিস্টিক্সের নলেজ থাকতে হবে বা স্ট্যাটিস্টিক্সে ইউজ করতে হবে। তো একজন বিজনেস অ্যানালিস্ট, একজন ডেটা অ্যানালিস্ট, তার কাজ হচ্ছে এই প্রবলেম আইডেন্টিফাই যখন আমাকে কোম্পানি বলে দিবে যে আমার এই সমস্যা হচ্ছে তুমি সলভ করো, কোম্পানি দেখবে না যে আপনি কীভাবে এই প্রত্যেকটা স্টেপে কাজ আসছে, সে দেখবে যে আপনার রিপোর্টটা কী, যার উপর বেস করে কোম্পানি এরকম 20 টাকার একটা ইনভেস্টমেন্ট বা 20 টাকার উপর বেস করে কিছু মেজর ডিসিশন নেবে। সো একজন বিজনেস অ্যানালিস্ট বা একজন ডেটা অ্যানালিস্ট এখানের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট, খুবই একটা ভাইটাল রোল, সে একটা ক্রুশাল রোল সে প্লে করতেছে। কারণ একজন ভালো অ্যানালিস্টের উপর বেস করি, তার অ্যানালাইসিসের রিপোর্টের উপর বেস করি হায়ার ম্যানেজমেন্ট ডিসিশন নিচ্ছে। সো এখানে কিন্তু
এক এক হিসেবে আমরা বলতে পারি যে এটার কিন্তু ডিমান্ড কেন বেশি বা মানুষজন কেন কোম্পানিগুলো কেন চাচ্ছে, কারণ কোম্পানি এই ডেটাগুলো থেকে অ্যানালাইসিস করে বিভিন্ন ইনফরমেশন থেকে নলেজ নিয়ে বিভিন্ন প্রেডিকশন করে এই পুরো স্টেপগুলো এইটা কোম্পানির অন্য ডিপার্টমেন্টগুলো আসলে করতে পারছে না। আপনি যদি যান মার্কেটিং ডিপার্টমেন্টে অথবা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অথবা ধরেন আপনি এইচআরএমে, ওরা বলবো যে ভাই এইসব আমি বুঝি না। এটা কে বুঝে? একজন অ্যানালিস্ট বুঝে। তা অ্যানালিস্টকে হায়ার করো। একজনকে হায়ার করলে হবে না, আমার তো কোম্পানি অনেক বড়, আমার তো টিম লাগবে, ওকে ফাইন 10 জন অ্যানালিস্ট হায়ার করো। এইভাবে এখন দেখা যাচ্ছে কোম্পানিগুলো ধীরে ধীরে এরকম টিম তৈরি করতেছে। এখন এই টিমের কাজ কি? এই টিমের কাজ এক একটা স্টেপে ভাগ করে দেওয়া। এ এইটা করবে, ও এটা করবে, এ অ্যানালাইসিস করবে, ও এটা কারেকশন করবে, ক্লিনিং করবে, এই সফটওয়্যারের মধ্যে এই কাজ করবে, করে রিপোর্টিংগুলো রেডি করবে এবং 4-5 জন মিলেই পুরো দায়িত্বটা কমপ্লিট করে। তো একটা কোম্পানির প্রফিট বা লস এইটা মূলত ডিপেন্ড করতেছে একজন অ্যানালিস্টের উপর, ভালো একজন অ্যানালিস্ট। এই জন্য ভালো অ্যানালিস্টের ডিমান্ডও বেশি। কোম্পানি যদি দেখে যে ওই অ্যানালিস্টেরকে আমি ধরেন 50,000 টাকা দিলাম, কিন্তু অ্যানালিস্ট যখন সে আমাকে রিপোর্ট করলো অথবা তার যে অ্যানালিসিস রিপোর্টের উপর বেস করে আমি একটা প্রেডিকশন করলাম বা আমি একটা ডিসিশন নিলাম, 3 মাস 6 মাস পর দেখলাম যে আমার অন্তত পক্ষে 3-4 কোটি টাকা সেভ হচ্ছে বা আমার 10 কোটি টাকার প্রফিট হচ্ছে, 5 কোটি টাকার প্রফিট হচ্ছে, তখন কোম্পানি চিন্তা করবে যে একে আমার রাখতে হবে। সে যদি বলেও যে আমি চাকরি করবো না, বলে ভাই তুমি 50,000 টাকা পাচ্ছ, আমি তোমার নেক্সট মান্থ থেকে আরও 10,000 টাকা বাড়াই দেবো। কারণ কোম্পানির কাছে 10-20 হাজার টাকা বাড়াই দিলে তার কোনো ক্ষতি নাই। কিন্তু যখন সে দেখতেছে যে এই ব্যক্তি বা এই টিম আমার কোম্পানি কোটি টাকার প্রফিট এনে দিচ্ছে, তো এই জন্য একজন ভালো অ্যানালিস্ট হতে গেলে আপনাকে স্ট্যাটিস্টিক্সের নলেজ জানতেই হবে এবং খুব ইনডেপথে। সফটওয়্যারের কাজ আমরা সবাই কম বেশি জানি, বিভিন্ন ফাংশনের কাজ আমরা সবাই কম বেশি জানি, শিখে আসছি বা শিখতেছি। প্রোগ্রামিং এটাও এখন মোটামুটি ইজি হয়ে গেছে, এআই টুলস চলে আসে, প্রোগ্রামিংয়ের কোড টোড আমরা খুব সহজেই রেডি করতে পারি, লিখতে পারি। বাট যেই জায়গাতে 90% মানুষ বা এই ধরনের কেসে এই ধরনের জব সেক্টরে 90% মানুষ যেই জায়গাতে আটকায় যায়, সেটা হচ্ছে একটা ভালো স্ট্যাটিস্টিক্যাল নলেজ। এবং এই নলেজটা কি? ডেটা সম্পর্কে ইনডেপথ একটা নলেজ যদি তার ল্যাকিং থাকে, তাহলে সে একটা ভালো এস্টিমেশন, একটা ভালো রিপোর্ট সে তো করতে পারবে না, একটা ভালো ডিসিশন সে এখানে নিতে পারবে না। তো এই জন্য আমাকে করতে হয় কি, ডেটা সম্পর্কে জানতে হয়। ডেটা সম্পর্কে যে যত বেশি জানবে, যত বেশি বুঝবে ইনডেপথে, সে তত ভালো অ্যানালিস্ট হবে। এই জন্য আমি সবসময় আমার ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় বলি যে আপনি সফটওয়্যারের কথা ভুলে যান, আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা ভুলে যান। এগুলো 2 দিনের কাজ। এগুলো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ইউটিউবে আপনি যে কোনো জায়গায় শিখতে পারবেন। আপনি টাকা দিয়ে শিখেন, ফ্রিতে শিখেন, অনেক জায়গাতে শিখতে পারবেন। কিন্তু ডেটাকে একদম পুরো শকুনের চোখ আছে না, ঈগল শকুনের চোখ, দেখবেন দূর থেকে হচ্ছে যে বুঝতে পারে যে কোথায় খাবার আছে। ধরেন আপনার 400-500 মিটার উপর থেকে মাটির নিচে সাই করে গিয়ে হচ্ছে খাবারটা তুলে নিছে। যখন বিলের মধ্যে মাছ থাকে, দেখবেন যে পাখি, কাক, বন্য দূর থেকে এসে ছাই করে ছো দিয়ে চলে যায়। আপনার চোখ হইতে এরকম শকুনের চোখ, যে আপনি ডেটা দেখে যেন ছট করে বুঝতে পারেন যে ডেটার মধ্যে সমস্যাটা কী আছে। তো এইটা প্র্যাকটিসের ব্যাপার। এইটা হচ্ছে ডেটা সম্পর্কে বারবার প্র্যাকটিস করতে হয়, বা এই ডেটা মানে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ধরনের কনসেপ্টুয়াল নলেজ থাকলে সে তখন বুঝতে পারে যে আসলে ঘটনা কী ঘটতেছে। কারণ আপনার সাদা চোখে আমি যখন দেখব হাজার হাজার রো, কোটি কোটি রো, অনেকগুলো কলাম, এইটা কেউ বুঝবে না। একমাত্র আপনি যদি ভালো অ্যানালিস্ট হন, তাহলে আপনার ওই শকুনের চোখ সুন্দর মতো ফার্স্টে কয়েকটা জিনিস চেক করবে, বেসিক চেক করবে কোনটা কোনটা কী আছে, ডেটা ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ডেটাগুলো সম্পর্কে বেসিক কিছু আইডিয়াগুলো বের করবে। চট করে সে বলে দেবে যে ভাই আপনার ডেটা এই সমস্যা আছে, আপনার ডেটা এখান থেকে এই জন্য আপনার ভালো আউটপুট আসতেছে না, ভালো রেজাল্ট আসতেছে না, ভালো প্রেডিকশন আসতেছে না, এরর আসতেছে। তো এই যে এরর থাকার যে ব্যাপারটা, এই জিনিসগুলো আসলে বোঝা আমাদের দরকার। প্রত্যেকটা মডেল আমরা যখন এখানে বিভিন্ন মেশিন লার্নিং মডেলগুলো ইউজ করে থাকি, রিগ্রেশন ইটসেলফ একটা মেশিন লার্নিং মডেল। আরও যত ধরনের মেশিন লার্নিং মডেল আমরা দেখে থাকি, ডিপ লার্নিং মডেল দেখে থাকি, তার প্রত্যেকটা অলমোস্ট প্রায় সবগুলোই স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। তো স্ট্যাটিস্টিক্স হচ্ছে এমন একটা শাখা যেটা আপনার পুরো ডেটা সায়েন্সের ব্রেন হিসেবে কাজ করে। তো এইটা ছাড়া আপনার পুরো ডেটা সায়েন্স অচল। দেখা যায় যে আপনার মানে এটা নিয়ে আমি অনেক কথা বলি বিভিন্ন জায়গায়, আমি যখন বিভিন্ন ওয়েবিনার করি, বিভিন্ন জায়গায় সেমিনার করি, ক্লাসেই বারবার বলি, আমার বিভিন্ন পোস্টে বলি। তো আমরা সবাই মনে করি কি
বেশিরভাগ ক্ষেত্রে, মানে টু বি অনেস্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমরা মনে করি কি যে আচ্ছা এক্সেল শিখলাম, ফাংশন শিখলাম, পাওয়ার বিআই রং বেরঙের ড্যাশবোর্ড বানানো শিখলাম, স্কিলে করা শিখলাম, আমি হয়ে গেলাম ডেটা অ্যানালিস্ট। কিচ্ছু হবে না, ঘোরে আন্ডা হবেন। আপনি একজন ভালো অ্যানালিস্ট তখনই হবেন যখন আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে, ডেটা সম্পর্কে আপনার একদম ইনডেপথ নলেজ থাকবে। এই জিনিসটা যে ভালো করতে পারবে তার মনে করেন মানে ফিউচার ব্রাইট। তো আমরা মূলত এই গোলটাকে বোঝার চেষ্টা করলাম যে আসলে ডিসিশন মেকিংয়ে স্ট্যাটিস্টিক্স আমাকে কীভাবে হেল্প করতেছে। এখন আমরা আসি হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কিছু অ্যাসপেক্ট নিয়ে, কিছু বিভিন্ন ডেটা টাইপ নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, আমি পরের ইয়েতে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই যে আপনাদেরকে আরও কোনো বুঝতে সমস্যা হচ্ছে কি না। আমার কথা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু অবশ্যই কোশ্চেন করবেন বা জিজ্ঞেস করবেন। ঠিক আছে সবাই? ওকে তো? ফয়সাল, তাসনিমুল, জুবাই? ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেন আমরা একটু আসি হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের অ্যাসপেক্ট নিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখন চিন্তা করি যে আচ্ছা তাহলে ডেটা সায়েন্স শিখতে গেলে স্ট্যাটিস্টিক্স তো আমাকে খুব ভালো করে শিখতে হবে, একটু ইনডেপথে শিখতে হবে, কিন্তু আমার তো এত শেখার মতো সময় নাই, বা আমি কি স্ট্যাটিস্টিক্সে 4 বছরের যে আন্ডারগ্রেডের সিলেবাস বা এত ইনডেপথ থেকে আমি শিখতে পারবো কিনা, বা শেখা আমার উচিত হবে কিনা, কতটুকু পর্যন্ত শেখা উচিত। তো জব সেক্টরে অথবা ফ্রিল্যান্সিংয়ে বা স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ে আমাদের যতটুকু না শিখলেই নয় ততটুকু শেখা উচিত, এবং সেটা শেখার জন্য আমার যদি আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন 3-4 মাসের বেশি সময় লাগবে না। তো এখন স্ট্যাটিস্টিক্সের কোনটুকু আমার শেখা উচিত বা জানা উচিত, এটাই একটু আমরা বোঝার চেষ্টা করি। স্ট্যাটিস্টিক্সের দুইটা অ্যাসপেক্ট থাকে, একটা হচ্ছে থিওরিটিক্যাল বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স। এইটা যেটা নর্মালি হয় কি বিভিন্ন ধরনের মডেল ডেভেলপমেন্ট, ডেরিভেশন, প্রুফ, বিভিন্ন রুলস রেগুলেশন, ফর্মুলা নিয়ে কাজ করে। আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, যেটা কি করে রিয়েল লাইফের যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আছে সেটা ওই থিওরি, ফর্মুলা, রুলসের উপর বেস করে অ্যাপ্লাই করে। সো আমাদের যেটা দরকার, আমাদের দরকার হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স। এই সকল ফর্মুলা, এই ধরনের রুলস বা এই ধরনের থিওরি কোত্থেকে আসছে আই ডোন্ট কেয়ার, আমার জানা দরকার নেই। আমি যেহেতু জানতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের এই সকল থিওরাম, ফর্মুলাগুলো আমি কীভাবে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমগুলো সলভ করতে ইউজ করতে পারি, এইটা আমার যদি জানা হয়ে যায় তাহলে আমার জন্য এটাই এনাফ। তো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সকেও আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে ইনফারেন্সিয়াল, যেটা একটু আগে আমি বলেছি। কোনটা কী জিনিস? তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এটা সাধারণত ডেটাকে অর্গানাইজ করা, ডেটাকে ডিসপ্লে করা, ডেটাকে ডিসক্রাইব করা, ডেটাকে ক্লিন করা, ডেটাকে ম্যানেজ করা, এবং এখান থেকে বিভিন্ন টেবিল, গ্রাফ, সামারিগুলোকে বের করার কাজ বোঝায়। সো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে আমাদের ডেটা সায়েন্সে মোটামুটি 60%-এর মতো, আমার ডেটা সায়েন্সে যদি স্ট্যাটিস্টিক্সের সবগুলো কাজকে যদি আমি 100% হিসেবে চিন্তা করি, 40% কাজই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সগুলো হয়ে থাকে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে 70-80% কাছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে মোটামুটি কোম্পানিগুলো কাজ চালায় নেয়, এর বাইরে যায় না। হ্যাঁ, আপনি যদি দেশের বাইরে যান, বড় বড় কোম্পানিতে যান, তারা আরও একটু বেশি ডিমান্ড করে, তারা আরও একটু ইনডেপথে কাজ করতে চায়, তারা অনেকগুলো আরও যখন ডেটা থাকবে তারা আরও মানে খুঁচিয়ে জিনিসগুলো তারা অ্যানালাইসিস করতে চায়, তখন সেক্ষেত্রে শুধুমাত্র ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আপনাকে হেল্প করতে পারবে না, আরও ইনডেপথে যেতে হয়। তো এখন ইনডেপথে যাওয়ার মানে কি? মানে হচ্ছে যে আমাদের ইনফারেন্স স্ট্যাটিস্টিক্সগুলোকে বা এইটার কনসেপ্টগুলোকে ভালো করে বোঝা। এটা কি? এইটার মেইন পোর্শন, যেটা মেজর পোর্শনটাই কাজ করে বিভিন্ন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, যে এটা আমি করব কি করব না, এটা হওয়া উচিত কি উচিত না। ইনফারেন্স বা বিভিন্ন প্রেডিকশন, ফোরকাস্ট, এই ধরনের পপুলেশন এবং স্যাম্পল বেসড রেজাল্টগুলোকে অ্যানালাইসিস করার কাজটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তো ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এটার মধ্যে আমার যে মেথডগুলো আছে এটা দিয়ে সাধারণত আমরা স্যাম্পল ডেটাকে অ্যানালাইজ করে এইটা পুরো পপুলেশনের উপরে একটা প্রেডিকশন বা একটা অ্যাপ্লাই করতে পারি। ধরেন আমি আপনাকে এই সামনে নির্বাচন হচ্ছে না, আপনাকে একটা নির্বাচন নিয়ে একটা এক্সাম্পল দিই। এখন আপনি ধরেন মানুষজনকে জিজ্ঞেস করবেন যে আপনি কাকে ভোট দিবেন। এখন আপনি বললেন যে ভাই বিএনপিকে ভোট দিবেন নাকি এনসিপিকে নাকি দাঁড়িপাল্লাকে, জামাতকে ভোট দিবেন। এখন আপনি তো চাইলে সারা বাংলাদেশে সবার ভোট নিতে পারবেন না বা জিজ্ঞেস করতে পারবেন না। আপনি করবেন কি, আপনি বিভিন্ন এলাকায় যাবেন। এখন ওই সকল এলাকায় 10,000, 20,000, 1 লাখ মানুষ আছে, আপনি প্রত্যেকটা এলাকা থেকে 100 জনকে জিজ্ঞেস করলেন। এরকম আপনি 10টা এলাকা থেকে নিলেন, তাহলে এই যে আমি 10টা এলাকা থেকে 100 জন, টোটাল 1000 জন নিলাম, এইটা হচ্ছে স্যাম্পল। এই স্যাম্পল ওই 10টা এলাকাকে রিপ্রেজেন্ট করতেছে, এই 100 জন
পুরো ওই জায়গার ওই এলাকার পপুলেশনকে রিপ্রেজেন্ট করতেছে। তো আপনি যদি 1000 থেকে এই 1000 থেকে যদি আপনি 3টা রেজাল্টকে যদি আপনি নেন পার্সেন্টেজ আকারে, যে বিএনপি অত পার্সেন্ট, জামাত এত পার্সেন্ট এবং এনসিপি এত পার্সেন্ট বা অন্যান্য এত পার্সেন্ট, তাহলে আপনি বলতে পারেন যে ওই এলাকার ওভারঅল মানুষ এইরকম একটা ধারণা পোষণ করতেছে। তা আপনি পুরো সবার ডেটা না নিয়ে স্যাম্পল ডেটা থেকে কী করলেন, ওই জায়গার টোটাল পপুলেশন বা ওই এলাকার পপুলেশনের উপর বেস করে বা দেশের পপুলেশনের উপর বেস করে এস্টিমেট করতে পারছেন। আমরা বিভিন্ন ধরনের, আরেকটা এক্সাম্পল দিই, আমরা বিভিন্ন ধরনের নিউজ দেখি বা পেপারে দেখি যে বলতেছি, যেমন আজকে সকালে আমি দেখলাম, সেটা কি বললো যে গত 2 বছরে, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে যেটা হয়েছে যে মানুষের মানে মেন্টাল হেলথ ডিসঅর্ডার এবং আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে একটা পার্সেন্টেজ বললো, হ্যাঁ, এবং এত পার্সেন্ট মানুষ হচ্ছে এই ধরনের প্রবলেম তারা ফেস করতেছে। এখন কথা হচ্ছে কি, তার জন্য কি তারা সব মানুষের ডেটা নিছে? না। বাংলাদেশে তো এরকম অনেক এলাকা আছে, আমার হয়তো 2 বিল্ডিং পর একটা ছেলে আছে বা একটা মেয়ে আছে, সে হয়তো সিভিয়ার ডিপ্রেশন আছে, তাকে হয়তো কেউ জিজ্ঞাসা করে নাই। কিন্তু যখন তারা এই অ্যানালাইসিস করতেছে, এই রকম ডিসিশন মেক করতেছে, তারা স্যাম্পল থেকে করতেছে, স্যাম্পল থেকে করে দেন এটা পপুলেশনের উপরে অ্যাপ্লাই করতেছে। এরকম আপনি যখন বিভিন্ন নিউজ দেখবেন, এনজিওদের বিভিন্ন নিউজ দেখবেন যে রোহিঙ্গার এত পার্সেন্ট অথবা এতটুকু বাড়ছে, এত ইনক্রিজ হয়েছে, এত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, এই বিষয়গুলো হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের অংশ। ওকে, তাহলে 2টা পার্ট আমরা বুঝলাম। এখন পপুলেশন এবং স্যাম্পলটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। পপুলেশনটা হচ্ছে যখন আমরা সবগুলো এলিমেন্ট অফ ইন্টারেস্ট, এটাকে যখন আমরা একসাথে কালেকটিভলি বলবো, সেটাকে আমরা বলবো পপুলেশন। এটা হচ্ছে শুধুমাত্র হিউম্যানের ক্ষেত্রেই হতে হবে, নট নেসেসারি। ধরেন আপনি গরুর ফার্ম দিবেন, হ্যাঁ, তো আমাদের ইঞ্জিনিয়ারদের সবারই হচ্ছে একটা চিন্তা থাকে লাইফে কোনো একটা সময় একটা গরুর ফার্ম দেবো। এটা নিয়ে আমি একটা মিম শেয়ার করছিলাম কয়েকদিন আগে। তো এখন ধরেন আমি গরুর ফার্ম দেবো, আর আমাকে 2জন বললো যে ভাই গরুর যে ফার্ম দেবেন আপনি গরু সম্পর্কে বা গরু কীভাবে পালতে আপনার আইডিয়া আছে? না, আইডিয়া নাই, বাট গ্রামে তো আমার চাচা মামারা আছে, ভাইরা আছে, ওরা হচ্ছে মানে লোকজন আছে, আমি পারবো, ইনভেস্টমেন্ট দিয়ে আমি পারবো, এলাকায় একটা ছোটো করে দাঁড় করাতে পারবো, আমার কনফিডেন্স আছে। তো সে বলতেছে যে ভাই গরু পালার ক্ষেত্রে গরুর যে বাসস্থান, ওটার এনভায়রনমেন্ট, ওটার সিকিউরিটি, তারপর গরুর খাবারের কোয়ালিটি, তারপর ভ্যাকসিন থেকে শুরু করে 10-20 রকমের আপনাকে এখানে কাজ করতে হবে, এইগুলোতে টাকা খরচ করতে হবে। এখন আমি কি করলাম যে আচ্ছা তাহলে একটা কাজ করি, বাংলাদেশে যে গরু খামারগুলো আছে এগুলো থেকে আমি ডেটা কালেক্ট করি। এখন বাংলাদেশে আপনি দেখবেন যখন আপনি কোরবানি ঈদের সময় আসবে, আপনি খেয়াল করে দেখবেন গরুর হাটে যাবেন, বা এরা কোন জায়গার গরু, বা সাতক্ষীরার, এটা কোন জায়গার, বা এরা দিনাজপুরের, বা এটা কোন জায়গায়, টাঙ্গাইলের গরু। এখন আপনি দেখবেন বিভিন্ন জায়গা থেকে গরু আসতেছে, ইন্ডিয়ান গরু আসে। এখন আমরা ঢাকার মধ্যে থাকি, আমরা অতটা বুঝি না জিনিসটা। ঢাকার বাইরে বিভিন্ন জেলায়, স্পেশালি নর্থ বেঙ্গলে হিউজ হাজারের উপর গরুর খামার আছে। তা আমি ধরেন সব জায়গা থেকে ইনফরমেশন নিতে পারবো না। এখন ধরেন আমি যদি এই গরুগুলোর এই যে একটু আগে যে ইস্যুগুলোর কথা বললাম, এই ইস্যুগুলোকে আমি সাজালাম যে এই ধরনের ডেটাগুলো আমাকে নিতে হবে, আর আমি সবগুলো জায়গায় দিতে পারবো না। আমি করলাম কি, এরকম খুঁজে বিভিন্ন জেলা, বিভিন্ন থানা থেকে স্যাম্পল 2-3টা করে টোটাল 100টা গরুর খামার ইনফরমেশন নিলাম। তো 100টা গরুর খামার ইনফরমেশন মানে মোটামুটি একটা ভালো এক্সেল শিট আমার দাঁড়ায় যাবে, গুগল শিট দাঁড়ায় যাবে। এখন আমি এখান থেকে যে অ্যানালাইসিসটা করবো যে আসলে কত পার্সেন্ট গরু মারা যাচ্ছে, কত পার্সেন্ট এখানের মধ্যে আক্রান্ত হচ্ছে, গত 2 বছরে গরুগুলোর প্রাইসিং কেমন বাড়তেছে, খরচ কতটুকু বাড়তেছে, কারণ আমার বিজনেস করতে গেলে জানতে হবে না, অবশ্যই জানতে হবে। এখন এই যে আমি সবগুলো যদি আমি চিন্তা করি যে বাংলাদেশের সবগুলো গরুর খামার থেকে আমি ইনফরমেশন নেব, দেন ইট উইল বি এন পপুলেশন। স্যাম্পলটা কি, ওই যে বললাম যে আমি একটু জায়গা থেকে কয়েকটা খামার থেকে খোঁজখবর নিয়ে ডেটা কালেক্ট করবো, ওখান থেকে আমি বুঝতে পারবো যে সারা বাংলাদেশে গরুর খামার কেমনে কাজ করে, আমি একটা আইডিয়া পেয়ে যাব। আমরা বলি না বিভিন্ন সময়, মানে কথার প্রসঙ্গে বলি যে হ্যাঁ এই 3-4 জায়গা থেকে ইনফরমেশন নিলে আমি পুরোটা আইডিয়া পেয়ে যাব। আপনি বাজারে যান, আপনি বাজারে গেলেন, ধরেন এখন হচ্ছে শীতের সময়, শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে, টমেটো আছে, তারপর বাঁধাকপি, ফুলকপি আছে। তা আপনি যদি গত 1 মাসে, শীত যখন শুরু হয়েছে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত, আপনি ধরেন কথার কথা কোনো একটা মানে নিজের ইন্টারেস্ট থেকে আপনি প্রতিদিন বাজারে 4-5টা জায়গায় গেলেন, গিয়ে হচ্ছে খোঁজ নিলেন যে কোনটার কেমন দাম, আপনি দেখবেন যে ওভার দ্য টাইম, মাসের ডিসেম্বরের 1 তারিখ থেকে জানুয়ারির 28 তারিখ পর্যন্ত মাঝখানে কখনো এটা রাইজ হয়েছে প্রাইস, কখনো নামছে। তো এই যে ডেটাটা আমার ফ্ল্যাকচুয়েট করতেছে, কখনো এটার ধরেন আমি একটা পার্টিকুলার যদি ফুলকপি বাঁধাকপি একটা পার্টিকুলার যদি আমি ধরি, তাহলে ডিসেম্বর থেকে জানুয়ারি, ধরেন ডিসেম্বরের মাস, এটা হচ্ছে আমার জানুয়ারির মাস।
এখন এখানে আমার মাসগুলা প্রত্যেকটা ডে বাই ডে ভাগ করা আছে। তা আমি দেখলাম যে প্রাইসে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে প্রথম দিকে কমছে, আবার একটু বাড়ছে, আবার একটু কমছে, হ্যাঁ, শেষের দিকে এসে পাওয়া যাচ্ছে না, আবার একটু বাড়ছে। তো এই যে ডেটাটা আমার ওভার দ্য টাইম এটা মুভ করতেছে, কীভাবে মুভ করতেছে, কতটুকু হারে বাড়তেছে, কতটুকু কমতেছে, এইটা আমাকে প্রেডিকশন দিবে যে পরবর্তী ফেব্রুয়ারি মাসে বাড়বে না কমবে। ইটস অলসো এ রিগ্রেশন অ্যানালাইসিস, টাইম সিরিজ অ্যানালাইসিস আমরা বলে থাকি আর কি। তো এই যে আমি বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নিচ্ছি, এই স্যাম্পলের ডেটাটা আমি অ্যাপ্লাই করতে পারবো পপুলেশন বা বাংলাদেশি সবগুলো বাজারের উপরে। এই সকল জিনিসগুলোকে যখন আমরা নিয়ে কাজ করতে যাই তখন আমরা এইটাকে দুই ভাগে ভাগ করি, পপুলেশন এবং স্যাম্পল। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমরা আসি হচ্ছে যে সেন্সাস। সেন্সাস হচ্ছে এটা পপুলেশন হচ্ছে মানুষ নিয়ে পপুলেশন বিভিন্ন টেকনিক বা বিভিন্ন স্যাম্পল বের করার, সার্ভে ডেটা বের করার কিছু নলেজ বা কিছু মেথডকে আমরা সেন্সাস বলে থাকি। আচ্ছা, ওটা আপাতত দরকার নেই। এখন আমরা আসি ভেরিয়েবল নিয়ে। তো ভেরিয়েবলটা মূলত আমাদের ডেটাটা আমরা দুই ভাগে বলে থাকলেও যে একটা ফিক্সড ডেটা, একটা ভেরিয়েবল, বাট ফিক্সড ডেটা নিয়ে আসলে আমি কেউ কথা বলে না, এটা কাইন্ড অফ হচ্ছে যে এখন অবসোলেট। আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলি। ভেরিয়েবলটা কি, যেটা একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে কিছু ভ্যালু যেটা ওভার দ্য টাইম চেঞ্জ হয়, বা ওই নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপরে বিভিন্ন ধরনের ভ্যালুগুলোকে আমরা ওইটার মধ্যে রাখতে পারি, এটাকে আমরা বলি ভেরিয়েবল। যেমন ধরেন আপনারা এখানের মধ্যে ক্লাস করতেছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের বয়স টয়স কীরকম, মেয়েরা হয়তো বলবে না, ছেলেরা আপনারা বলবেন, আমি আমারটা বললাম। বললে আমি যদি এটাকে একটা কলামের মধ্যে সাজাই, ওই কলামের নাম ওইটা হচ্ছে ওইটার একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, এইজ হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স, তার আন্ডারে আমি ধরেন এখানে যারা আছেন তাদের সবার এজগুলোকে সাজাইলাম। তাহলে এই এজের ভ্যালু কিন্তু একটা না, এটা বিভিন্ন ধরনের ভ্যালু। কারো এখানের মধ্যে 22 বছর, কারো 26, কারো 30, কারো 32, কারো 29। হ্যাঁ বলেন ফয়সাল, হাত তুলছেন? হ্যালো, আচ্ছা, আপনার যখন মনে হবে কোশ্চেন তখন আপনি বললেন। ভাই আজকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ডেফিনেটলি রেকর্ড হচ্ছে, সবগুলো ক্লাসে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আমাদের সবগুলো ক্লাসে রেকর্ড হয়। এই যে দেখেন 32 মিনিট 15 সেকেন্ড 16 সেকেন্ড রেকর্ড হচ্ছে। ইভেন অ্যাটেন্ডেন্স আমরা ট্র্যাক করতেছি। তো যারা যারা অ্যাটেন্ডেন্স এখানে আসেন তা তো আসেনি, যারা নাই তারা 2 দিন পরে আর ভিডিও পাবেন না আর কি। আমার ক্লাস অ্যাটেন্ডেন্সটা থাকাটা আসলে ম্যান্ডেটরি। স্ক্রিন কি স্ক্রিন তখন দেখতে পারিনি? আচ্ছা ওকে। স্ক্রিন দেখার প্রবলেম কি কারো হচ্ছে? অন্য কারো? মাহিন, মিমি, ওমর? না ঠিকঠাকই আছে। না দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন টাচ করতেছে। ওকে, মেবি নেট সমস্যা। হ্যাঁ আপনি হচ্ছে ওই ইয়ার লগ আউট করে আবার ঢুকুন। আপনি জাস্ট এখান থেকে বেরোয় আবার জয়েন করেন। তো এখন এই যে ভেরিয়েবলের কথা বললাম, এখন যদি আমরা ধরেন ভেরিয়েবলের এক্সাম্পল দিতে চাই, হিউম্যান রিলেটেড অনেক ধরনের ভেরিয়েবল থাকতে পারে না, হাইট, ওয়েট, নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, তো এগুলো সবই হচ্ছে ভেরিয়েবল। তো আমার ডেটা নিয়ে কাজ করতে গেলে ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে, দ্যাটস ফর শিওর। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে আপনাদেরকে একটু খেয়াল করে যদি দেখেন, আমি কয়েকটা ভেরিয়েবলের নাম মানে ক্যারেক্টারিস্টিকগুলোর নামগুলো একটা গ্রিন কালার রাখছি, আরেকটা তো হচ্ছে আমি ব্লু কালার রাখছি। আপনারা কেউ কি বলতে পারবেন আমাকে যে আমি কেন দুই কালার করলাম? এনি আইডিয়া? অপশনের লিমিটেশন আছে, কিছুটা নাই। ওকে, আর কেউ? কিছু ভেরিয়েবল এখানে কিছু ফিক্সড, এই জন্য। কোনটা ফিক্সড? ফিক্সড হচ্ছে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস এগুলো। কীরকম ফিক্সড, একটু এক্সাম্পল দেন তো। জেন্ডার তো যারা মেল তাদের জেন্ডার মেলই হবে, চেঞ্জ হওয়ার তো অপশন নাই। আচ্ছা ওকে। আর হাইট, ওয়েট, এইজ এগুলো তো চেঞ্জ হয়। নিউমেরিক অ্যান্ড টেক্সট এরকম কিছু। এই লাস্টে কে বলছেন? জুবাইর? জুবাইর। এক্স্যাক্টলি, বাকিরা আনসার দিয়েছেন ঠিক আছে, জুবাইর আপনারটা হচ্ছে কারেক্ট আনসার। আনসারটা হচ্ছে এই জন্য আমি দুইটা কালার দিলাম যে এগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, এইটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। জেন্ডার হচ্ছে মেল, ফিমেল, থার্ড জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্স, এইটা ওইটা। হ্যাঁ, তো এই যে আমরা ওয়ার্ডগুলো ইউজ করতেছি, এই সকল ওয়ার্ডগুলো ইটসেলফ একটা ডেটা, ইটসেলফ ভেরিয়েবল।
সো এইগুলো আমাদের হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আর উপরে যেগুলো আছে গ্রিন কালারের এগুলো হচ্ছে সংখ্যা নাম্বার দিয়ে ভেরিয়েবল। এগুলো সম্পর্কে আমরা এখন একটু দেখব। আচ্ছা, তো এই সকল ভেরিয়েবলকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। আরও কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন, নাম্বার অফ হাউস হোল্ডস, নাম্বার অফ হাউসেস বিল্ট ইন এ সিটি পার মান্থ। ঢাকা শহরে এলাকায় এলাকায় মাসে কয়টা করে বিল্ডিং আছে, বছরে কয়টা করে বিল্ডিং আছে, যেহেতু বিল্ডিং হতে সময় লাগে আমি এটা বছর হিসেবে ধরলাম। নাম্বার অফ ওয়ার্কার্স, গার্মেন্টসে কতজন ওয়ার্কার কাজ করতেছে অ্যাভারেজে, কোম্পানি গ্রস প্রফিট কত নাম্বারে, ইন্স্যুরেন্স পলিসি কয়টা হয়েছে, মানুষের মৃত্যুর হার কীরকম, মানুষ বিয়ে করতেছে কীরকম, এখন ডিভোর্সের হার প্রতি মাসে কত করে হচ্ছে। তো এই যে প্রত্যেকটা নাম্বার, এইগুলো সবই হচ্ছে ভেরিয়েবল। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, দুই ভাগে ক্লাসিফাই করি। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোনটা কী জিনিস? ফার্স্ট হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এটা হচ্ছে কোয়ান্টিটির সাথে সম্পর্কিত, কোয়ান্টিটি থেকে এই নামটা আসছে। কোয়ান্টিটি মানে পরিমাণ, যেটা আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি। যে সকল ভ্যালুগুলো আমরা নিউমেরিক্যালি মেজার করতে পারি সেগুলোকে আমরা বলি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যেমন ইনকাম, হাইটস, ওয়েট, গ্রস সেল, প্রাইস, প্রাইস অফ হোম, প্রাইস অফ প্রোডাক্ট, নাম্বার অফ কার, নাম্বার অফ অ্যাক্সিডেন্টস, সংখ্যা যেগুলো আমি গুনে গুনে বের করতে পারি। আচ্ছা, এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। তো ডিসক্রিট ভেরিয়েবলটা কোনটা? ডিসক্রিট ভেরিয়েবল হচ্ছে যেগুলোকে আমরা সাধারণত ইন্টিজার নাম্বার দিয়ে গুনে গুনে বলতে পারি, কাউন্ট করতে পারি, সেগুলো হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। যেমন সরি যেমন নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, নাম্বার অফ কার্স সোল্ড, number of accidents, number of people visiting on a bank, number of cattle owned by a farmer, number of students in a class। এগুলো হচ্ছে আমি গুনে গুনে বের করতে পারি, কাউন্ট করতে পারি। তাহলে কন্টিনিউয়াস ভেরিয়েবল কি? এটাও সংখ্যা, বাট এটা হচ্ছে আমরা সরাসরি গুনে গুনে কাউন্ট করতে পারি না, এটাকে আমরা মেজার করি। দুইটার মধ্যে হালকা পার্থক্য আছে, কাউন্টিং এবং মেজারিং। কাউন্টিং মানে হচ্ছে যেটাকে আপনি আঙ্গুলের হাতের করায় বা চোখের ইয়েতে 1 2 3 4 5 অবু 10 20 30 40 গুনতে পারেন, এটা হচ্ছে কাউন্টিং। মেজারিংটা কি? যেটা হচ্ছে আপনাকে কোনো একটা পাত্র বা কোনো একটা ওজনের মাধ্যমে মেজার করতে হয়। যেমন আপনি যদি বলেন যে তেল, হ্যাঁ তেল এখন হচ্ছে কত মিলিলিটার, তেল কত লিটারের, হ্যাঁ কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। কি বুঝি নাই, সরি। কাউন্টেবল হ্যাঁ, আর একটা আনকাউন্টেবল। সাম কাউন্টেবল জিনিসটা কি? কাউন্টেবল, হ্যাঁ এটা বুঝছি। আনকাউন্টেবল, আনকাউন্টেবল না, আনকাউন্টেবল বিষয়টা আসলে এটার সাথে যায় না। আনকাউন্টেবল আপনি আপনি এটা মানে গুনতেই পারতেছেন না। যেমন ধরুন আকাশের তারা, আকাশের তারা আপনি বলবেন আনকাউন্টেবল, কিন্তু কিন্তু ধরেন না না ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু মানে টেকনিক্যালি হচ্ছে যে ওয়ার্ডের সাথে আপনার ওই মিনিংটা যাচ্ছে না। আনকাউন্টেবল হলে হয় কি, আমি যদি বলি মহাবিশ্বে কতটুকু আমার এখানে গ্রহ নক্ষত্র আছে, আনকাউন্টেবল, আনইমাজিনেবল। আর মেজারিং মানে কি, যেটাকে আমি মেজার করতেছি। যেমন আপনি বৃষ্টির পানি, ঠিক আছে, আপনি তো বৃষ্টির ফোঁটা গুনতে পারবেন না, কিন্তু বৃষ্টির পানি একটা জায়গায় পরিমাপ করতে পারবেন যে এত মিলিমিটার বৃষ্টি হয়েছে। অথবা আপনি ধরেন হচ্ছে আপনি ওই যে মানুষের হাইট, ওয়েট, ঠিক আছে, আপনি এই জায়গাতে করবেন কি যে এটা এত কেজি এত গ্রাম, ঠিক আছে, পানি অথবা সোডা বা ধরনের লিকুইড এত মিলিলিটার। তো এইটা হচ্ছে আপনি মেজার করতেছেন, নট কাউন্ট। বা আমার হচ্ছে প্রতি একরে হচ্ছে কতটুকু পরিমাণ আমার পটেটো হইলো, হ্যাঁ, বা আলু, এগুলো ফসল হইলো, আমি কিন্তু এই পুরো এলাকা মানে পুরো একর জমি কিন্তু একটা একটা আলু ধরে ধরে গুনতেছি না, আমি হচ্ছে পুরোটা একসাথে মেজার করতেছি যে এত মন এতটুকু পরিমাণ হচ্ছে আমার আলু হয়েছে। ওকে, তো এইগুলোর ক্ষেত্রে যেটা আমরা বলি সহজ কথায়, যেগুলো আমার ফ্র্যাকশনাল ভ্যালু, দশমিক সংক্রান্ত, যে দশমিক দিয়ে যে সংখ্যাগুলো আসবে সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। মানে আমি তো বলতে পারি না যে একটা ইয়াতে গিয়ে মানে গরুর খামারে গিয়ে বললাম ভাই আপনার কয়টা গরু আছে, ভাই আমার 10.5টা গরু আছে। 10.5টা আবার কেমন হিসাব হয়, 10টা নাহলে 11টা। কিন্তু এখন আমি যদি বলি যে ভাই আপনি ওদেরকে গরুকে প্রতি মাসে অ্যাভারেজ কতটুকু আপনি খেয়ার খাওয়ান বা ইয়া করেন, বলে এই তো 10.5 কেজি, এই 10.5 কেজি বললো, এটা ঠিক আছে, এইটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। কিন্তু 10.5টা গরু তার হয় না। সো দেখেন কথার মাঝে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা আমরা গুণে বলতেছি, কোনটা হচ্ছে ওজনে বলতেছি। এটাই হচ্ছে আমার বেসিক ডিফারেন্স।
কাউন্টেবল এবং যেটা আমি কাউন্ট করতেছি একটা হচ্ছে যেটা মেজার করতেছি। আচ্ছা, এবার এই পর্যন্ত আমরা বুঝলাম। আমরা এবার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল শুরু করব। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল বা এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ ভেরিয়েবল, এটা আমরা আসছে কোয়ালিটি থেকে, কোয়ালিটি, হ্যাঁ, বা এটা হচ্ছে ক্যাটাগরি থেকে আসছে। এখন কোয়ালিটি বা ক্যাটাগরি বলতে আসলে কি বোঝায়? যেমন আপনি যদি বলেন যে নতুন আপনি কোনো একটা জায়গায় খেতে গেলেন, ধরেন কাচ্চি ভাইতে গেলেন, সুলতান ডাইনে খাইলেন, এরকম আরেকটা দু একটা জায়গায় গেলেন, এটার খাবারের কোয়ালিটি হয়তো ভালো না, আপনি এটাকে হয়তো মার্ক করতেছেন না, বাট আপনি এটাকে ভালো খারাপ হিসেবে ওয়ার্ড দিয়ে চুজ করতেছেন। আপনি ক্যাটাগরি হিসেবে বলতে পারেন যে লাইক আপনি হচ্ছে কয়েক ধরনের ক্যাটাগরি আপনার প্রোডাক্ট আছে, আপনি এখান থেকে প্রোডাক্টগুলো ক্যাটাগরি অনুযায়ী কিনতে চাচ্ছেন। তো আপনি ধরেন দোকানে গেলেন, আপনি এখন বাজারে যাওয়ার আগে বা কাপড় কিনতে যাচ্ছেন, ওখানে আপনি দেখলেন যে শার্ট হচ্ছে একটা ক্যাটাগরি, প্যান্ট একটা ক্যাটাগরি, জুতা একটা ক্যাটাগরি, মানে ক্লোথিংয়ের আন্ডারে। তো এই সকল ভ্যালু বা যে সকল আমি যে ক্যাটাগরির নামগুলো আমরা বলি, এগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছি না, এগুলোকে আমরা কি করি বিভিন্ন ওয়ার্ড, লেটার বা আলফা নিউমেরিক ভ্যালু দিয়ে প্রকাশ করে থাকি। এই ধরনের ডেটাগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এবার একটু এক্সাম্পলে আসি। যেমন একজন পার্সন, তার জেন্ডার, তার ম্যারিটাল স্ট্যাটাস, কম্পিউটারের ব্র্যান্ড, এইচপি, লেনোভো, আসুস, ওপিনিয়ন্স অফ পিপল। তো একজন বলল হ্যাঁ তার এই জিনিসটা ভালো, ওই জিনিসটা খারাপ, হ্যাঁ, বা কোনো জিনিস আপনি মুভি দেখতে গেলেন, আপনি মুভি থেকে দেখা শেষ হলো, বাইরে বেরোলেন, কেউ জিজ্ঞেস করলো ভাই মুভি কেমন হয়েছে, হ্যাঁ ভাই হয়েছে মোটামুটি, অথবা বললেন হ্যাঁ খুব ভালো হয়েছে, অথবা যায় না ভাই অ্যাভারেজ। তো এই যে আমরা ওয়ার্ডগুলো ইউজ করতেছি, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা কোয়ালিটি প্রকাশ করতেছি এবং এটা ইটসেলফ একটা ডেটা। ওকে, সো এখানে আবার দুই ভাগে ভাগ করা আছে, আমি জাস্ট একটু নাম বলে যাচ্ছি, অত ডিটেলস এখন বলছি না। ক্রস সেকশন ডেটা, যেটা হচ্ছে আমার একটা সার্টিন পয়েন্ট অফ টাইমে যখন অনেকগুলো টাইপের ভ্যালু নিয়ে আমরা কাজ করি, এটাকে বলি ক্রস সেকশন ডেটা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্রস সেকশন ডেটা নিয়ে কাজ করি। টাইম সিরিজ ডেটা, যখন আমার একটা পার্টিকুলার এলিমেন্ট বা ক্যারেক্টারিস্টিক থাকবে যেটা আমি বিগত 10 বছর, 5 বছর, 1 মাস, 3 মাস সময়টা নিয়ে যখন ডেটা কালেক্ট করবো, সেটা হচ্ছে টাইম সিরিজ ডেটা। আচ্ছা, তো এতক্ষণ অনেক ধরনের টাইপগুলো বলছি, আমি একটু ট্রি ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি। তো ফার্স্টে আমাদের ছিল ভেরিয়েবল, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ বা কোয়ালিটির সাথে সম্পর্কিত, এটার আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। আমরা একটু পরের স্লাইডে আসতেছি। আর এদিকে কোয়ান্টিটেটিভ হচ্ছে দুই রকম, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস, যেটা অলরেডি আমরা দেখে ফেলছি। ডিসক্রিট মানে হচ্ছে ইন্টিজার, 1 2 3 4 5 অথবা মাইনাস ভ্যালু, 0 ইটসেলফ ইন্টিজার। আর কন্টিনিউয়াস হচ্ছে ফ্লোট বা রেশিও। এখন এই ফ্লোট বা ইন্টিজার, এটা হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা এই টার্মগুলো ইউজ করে থাকি। তো আপনারা যারা অলরেডি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা আপনারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন, তারা এই জিনিসটা সম্পর্কে জানেন। তো ফ্লোট দশমিক নিয়ে যে ভ্যালুগুলো আছে, রেশিও, ওই রেশিও আমরা দশমিকে কনভার্ট করতে পারি, আবার দশমিককে রেশিওতে কনভার্ট করতে পারি। বোথ আর সেম কন্টিনিউয়াস ডেটা। আচ্ছা, এখানে যে দুটো জিনিস আমরা এখনো দেখি নাই, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। এই দুইটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। নমিনাল, এইটা আপনার আসছে হচ্ছে নাম থেকে, নেম বা নাম থেকে, আমরা এটাকে বলি হচ্ছে নাম ভিত্তিক। এখন যেই ডেটাগুলো নামের সাথে সম্পর্কিত, নাম ভিত্তিক, সেগুলো হচ্ছে নমিনাল ডেটা। যেমন মানুষের নাম, কোনো একটা জায়গার নাম, কোনো একটা প্রোডাক্টের নাম, কোনো একটা ব্র্যান্ডের নাম, কোনো একটা রোগের নাম। খেয়াল করে দেখেন, ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো আমি বলতেছি নাম ভিত্তিক, সেগুলো সবগুলো হচ্ছে নমিনাল ডেটা, বা এটাকে আমরা নমিনাল স্কেল বা নমিনাল লেভেল হিসেবে এটাকে প্রকাশ করে থাকি। এবং এগুলো দিয়ে আমরা সহজেই খুব জিনিসগুলোকে, যেগুলো নাম সংখ্যা ভিত্তিক হিসাব না, নাম দিয়ে আমরা খুব সহজেই ওইটার কোয়ালিটিগুলোকে মেজার করতে পারি বা বুঝতে পারি। আচ্ছা, যেমন জেন্ডার মেল ফিমেল, হেয়ার কালার ব্রাউন, ব্ল্যাক, গ্রে, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স, সেপারেট, উইডো, এগুলো সব হচ্ছে নমিনাল, নাম ভিত্তিক। এবার আসি হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল এইটা আপনার আসছে অর্ডার থেকে, এটাকে একটু সহজ ভাষায় বলতে আমরা বলতে পারি র্যাঙ্ক থেকে আসছে। তাহলে অর্ডার বা র্যাঙ্ক বলতে কি বোঝায়? ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার। যখন আমরা বিভিন্ন ওয়ার্ডগুলোকে বা লেটারগুলোকে একটা অর্ডার হিসেবে সাজাবো ছোট থেকে বড় আকারে, তখন এটাকে আমরা বলি অর্ডিনাল স্কেল বা অর্ডিনাল ডেটা। যেমন আপনি এখন কেমন ফিল করতেছেন? ভেরি আনহ্যাপি, আনহ্যাপি, ওকে, হ্যাপি অথবা ভেরি হ্যাপি। বা ধরেন আপনি আমার ক্লাস করতেছেন, আপনি কতটুকু স্যাটিসফাইড? ভেরি আনস্যাটিসফাইড,
সামহট, স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, নিউট্রাল, অথবা স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। সো এটাকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারি, নিউমেরিক্যালি কনভার্ট করতে পারি, বাট তার আগে যখন আমরা এটাকে শব্দ বা বাক্য আকারে যখন সাজাই বা পার্টস অফ স্পিচ আকারে যখন সাজাই, তখন এটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল ডেটা। খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো মানুষের নাম, জায়গার নাম, এরকম কোনো নাম নাই, বাট স্টিল দিজ আর ভ্যালু। কী ধরনের ভ্যালু? অর্ডিনাল ভ্যালু, যেটার সাথে অর্ডার সম্পর্কিত। আমি কিন্তু নেক্সট ক্লাসে এই যে আজকে যেগুলো বলতেছি, আমি নেক্সট ক্লাসে বলতে সামনে রবিবার দিন আপনাদেরকে আমি ধরে ধরে নাম ধরে ধরে জিজ্ঞেস করবো যে কোনটা কী জিনিস, মানে আপনাদের নাম দিয়ে কল করব এবং আপনাদেরকে কোশ্চেন করব। আমরা পার্ট 2 শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করে নিচ্ছি, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পারছেন কিনা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? না স্যার, ক্লিয়ার। জি না। ওকে, সমস্যা হলে খবর আছে, তোরা মাইর দিব। এত সুন্দর করে এত এক্সাম্পল দিয়া আর জীবনে কেউ করায় কিনা সন্দেহ আছে। আচ্ছা, এখন আমরা পার্ট 2-তে আসি। পার্ট 2-তে আমরা কি দেখব? এতক্ষণ আমরা দেখলাম যে ডেটাগুলো নাম ভিত্তিক, নমিনাল, কি কি ধরনের ডেটা থাকতে পারে সেটা। এখন এই ডেটাগুলোকে যদি আমরা সাজাতে চাই তাহলে এটার জন্য কিছু মেথড আছে। আমি তো জাস্ট শুধুমাত্র একটা বড় একটা স্ট্যাক করে সাজাবো না, অবশ্যই সাজানোর ক্ষেত্রে এটাকে আমরা এক্সেল অথবা এসকিউএল অথবা আমরা স্ট্যাটা এরকমভাবে আমরা সাজাই। এখন সাজানোর ক্ষেত্রে কী কী ধরনের মেথড আছে সেটা একটু আমরা বুঝবো, তার সাথে আমরা ডেটাগুলো কীভাবে ভিজুয়ালাইজ করতে হয়। আমি ডেটা ভিজুয়ালাইজেশনের ইনডেপথে এখন যাব না, এটা যখন আমরা ইডিএ করব বা আমি যখন হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ওই যে ম্যাটপ্লটলি বা হচ্ছে সিবন পাইথন দিয়ে যখন দেখাবো তখন আমি টাইপগুলো আপনাদেরকে এক্সপ্লেন করবো। বাট এখন আমরা শুধুমাত্র একটা ওভারঅল বেসিক লেভেলে ডেটাকে ভিজুয়ালাইজ করার ওয়েগুলো বাট বেসিক টেকনিকগুলো আমরা শিখতেছি এখন। তো আমি যত আমার টাইম যাবে, মানে স্লাইড যাবে, তত জিনিসগুলো একটু আমি আস্তে আস্তে ইনডেপথে ঢোকার চেষ্টা করব। বিষয়গুলো একটু কমপ্লেক্স হবে, বিষয়গুলো একটু ইন ডিটেলসে থাকবে এবং ওগুলোর সাথে আরও কিছু ইকুয়েশন বা কিছু কনসেপচুয়াল জিনিসগুলো অ্যাড হবে। সো আজকের প্রথম ক্লাস, জিনিসগুলো খুবই সহজ, এগুলোর জন্য আজকে এইভাবে আমি মানে আপনাদেরকে জাস্ট একটু বলে যাচ্ছি, পরেরগুলোকে আমি আর একটু ইনডেপথে বলবো। আচ্ছা, এখন আমাদের ডেটা আমরা বলছি যে দুই রকম থাকতেছে এখানে, একটা কোয়ালিটেটিভ, একটা কোয়ান্টিটেটিভ। সো এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা। তো এই কোয়ান্টিটেটিভ ডেটাগুলো কিছু র্যান্ডম এখানের মধ্যে ভ্যালু দেওয়া আছে এবং আমি ধরে নিচ্ছি যে এগুলো হচ্ছে কোনো একটা জায়গা থেকে আমি কালেক্ট করছি 40টা স্টুডেন্টের। ধরেন আমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে গেলাম, গিয়ে ওখানে তো বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, আন্ডারগ্রেড স্টুডেন্ট আছে, মাস্টার্সের আছে, পিএইচডি স্টুডেন্ট আছে। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম বা ওরা বা ধরুন বললাম যে ভাই তোমার এজ কত। তো আমি জিজ্ঞেস করার পরে ওরা ওদের এজগুলো বললো, আমি এগুলো জাস্ট টুকে রাখলাম, ঠিক আছে, খাতায় টুকে রাখলাম। তো এটা কিন্তু আনস্ট্রাকচার ফরম্যাটে, আমি কিন্তু কোনো কলাম আকারে সাজাই নেই। তো যখন আমি কলাম আকারে সাজাবো, টেবুলার ফর্মে নিয়ে যাব, তখন আমরা এটাকে বলবো স্ট্রাকচার ডেটা। তো এই ধরনের ডেটা যখন থাকবে তখন এই র ডেটাগুলোকে আমরা করি কি, যে এটাকে স্ট্রাকচারে সাজানোর চেষ্টা করি। আমি একটু পরে আপনাদেরকে বলছি। এটা গেল হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। আবার ধরেন আমি যদি বলি যে আমাদের ধরেন দেশের বাইরে যে সকল স্টুডেন্টরা থাকে, মানে যারা আন্ডারগ্রেডে পড়াশোনা করে, আমাদের দেশে তো আমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বলে চালাই দিই। তো ওরা হচ্ছে কি বলে, ফার্স্ট ইয়ারকে ফ্রেশম্যান বলে, সেকেন্ড ইয়ারকে সফোমোর, তারপর থার্ড ইয়ারকে জুনিয়র এবং ফাইনাল ইয়ারকে সিনিয়র বলে। তো আপনারা দেখবেন যে বিভিন্ন মুভিতে, বিভিন্ন টিনেজ কমেডি বা হচ্ছে রম কমে আপনি দেখবেন যে সিনিয়র হাই বলে বা জুনিয়র হাই বলে। তার মানে হচ্ছে যে ওরা জুনিয়র ওই ইয়ারের লাস্টে এসছে, মানে হচ্ছে ফাইনাল এক্সাম দিবে বা তার ওই সময় সেমিস্টারটা বুঝায়। এখন এটাকে শর্ট ফর্মে FSO জে সিনিয়র এসি আমি নিলাম। আর ওদেরকে আমি বললাম যে তোমরা এখন কোন ইয়াতে আছো, কোন লেভেল আছো, ওরা এই নামগুলো বললো। এখন দেখেন এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা লেটার, নাম্বার না। এখন নাম্বার হইলে আমি একরকমভাবে সাজাবো, যেহেতু লেটার, আমি লেটারটা থেকে আমি কিভাবে এটাকে স্ট্রাকচারে সাজিয়ে ইনফরমেশন এখান থেকে বের করতে পারি। তো এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। বেসিক জিনিস, সহজ জিনিস, আপনারা এগুলো সবাই মোটামুটি কম বেশি জানেন। তো এগুলোর ক্ষেত্রে আমরা কি করি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে আসলে কি বোঝায়। তো আমরা এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বোথ ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক্যাল দুই ধরনের ডেটার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ওকে, আমি আমার হোয়াইট বোর্ডটা শেয়ার করতেছি। আমরা প্রায় সবাই ছোটোবেলায় হচ্ছে ক্লাস 7-8 বইয়ে, স্পেশালি ক্লাস 8 বইয়ে আমরা ছোটোবেলায় হচ্ছে ওই লাস্টের দিকে একটা পরিসংখ্যান নামে একটা চ্যাপ্টার ছিল, মনে হয় চ্যাপ্টার নাম্বার 8 না 9 ছিল। ওখানে
আমরা বিভিন্ন ডেটাগুলো যখন নিতাম, বিভিন্ন ভ্যালু নিতাম, নিয়ে আমরা হচ্ছে শ্রেণী বিভাগ আমরা তৈরি করতাম। মানে আমার কাছে বিভিন্ন র্যান্ডম ডেটা আছে, এটাকে আমরা বলতাম যে 0 থেকে 9, 10 থেকে 19 বা 20 থেকে 39, এভাবে আমরা ভাগ করতাম 10 করে, অথবা কেউ 8 করে করতো, কেউ 20 করে করতো। তারপর আমরা করতাম কি, যে এইখানে কতগুলো ডেটা আছে সেটা আমরা টালি করতাম। হ্যাঁ, 3টা 4টা 5টা টালি করতাম, আরেকটা যদি হয় তাহলে আরেকটা বাড়তো, তাহলে সংখ্যাটা লিখতাম। তাহলে আমি লিখলাম 6, তার মানে এই রেঞ্জের মধ্যে আমার এই ভ্যালুগুলো দেখলাম যে 6টা ডেটা আছে। এভাবে আমরা প্রত্যেকটা সাজাতাম, এবং আমরা দেখতাম কি এখান থেকে আমরা একটা আপেক্ষিক একটা টোটাল কি যেন বাংলায় বলে আর কি বের করতাম, যেটাকে আমরা ইংলিশে বলছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এই নাম্বার যতগুলো আমরা এখানে নিচ্ছি রেঞ্জ অনুযায়ী, সেগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তারপর সেখান থেকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতাম, তারপর সেখান থেকে আমরা এটাকে হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করতাম। তারপর এগুলোকে আমরা আবার হচ্ছে প্লট করতাম, ওই যে আমরা ছোটবেলায় হচ্ছে গ্রাফ শিট ইউজ করতাম, এবং বলতাম যে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে 1 একক ধরে, ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 একককে 1 একক ধরে। তো ওইভাবে আমরা বসাতাম। মনে আছে আপনাদের আমরা এই কাজটা করতাম যে? জি মনে আছে। আচ্ছা, এই জিনিসটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর কিছুই না। তো আমরা ছোটবেলায় হচ্ছে এই কাজটা করে আসছি। ওইখানে যেভাবে আমরা ডেটাকে সাজাতাম, আমরা এই জিনিসটা সেম কাজ এখানে করতেছি, একই জিনিস। তো আপনাদেরকে একটা এক্সাম্পল, আচ্ছা আরেকটা স্লাইডে যদি বলি, ধরেন একটা কোম্পানিতে আপনি একটা গেলেন, আপনি এখানে মধ্যে 30টা এমপ্লয়িকে র্যান্ডমলি জিজ্ঞেস করলেন যে ভাই তুমি তোমার অফিসে তোমার কেমন ফিল করতেছো, তোমার জব কি খুবই স্ট্রেসফুল নাকি স্ট্রেস ছাড়া নাকি কিরকম। তো এখানে আপনি 3টা ক্যাটাগরি ভাগ করলেন, একটা হচ্ছে ভেরি স্ট্রেসফুল, একটা হচ্ছে সামহার মোটামুটি স্ট্রেসফুল, আর এটা বলছে না কোনো স্ট্রেস নাই, আমি চিল মোডে অফিস করতেছি। আপনি এগুলো এখানের মধ্যে 30 জনের এখানে ইয়েগুলো সাজালেন, মানে নামগুলো টুক করলেন। এখন আপনি এই ধরনের এই ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে আমরা যদি এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে সাজাতে চাই, স্পেশালি যদি এটা আমার ক্যাটাগরিক্যাল ডেটা হয়, কোয়ালিটেটিভ ডেটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে একটা কলাম নিয়ে বলবো যে তার স্ট্রেস ইন জব, একটা নাম নিয়ে বললাম, 3টা টাইপের আছে, আর টোটাল নিলাম। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এই ভেরি কজন বলছে, ওকে, সামহট কজন বলছে, আর নান কজন বলছে। এবার আমি এদের টোটাল করলাম, হলো কত 30। এরপর আসে হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে প্রত্যেকটাকে আমি টোটাল দিয়ে ভাগ করতেছি, 10/30, 14/30, তাহলে আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালু পাচ্ছি। এই সবগুলো ফ্র্যাকশনাল ভ্যালু যোগ করলে আমি আবার কি পাবো, 1 পাবো, মানে 1 পাবো, ফ্র্যাকশনালগুলোকে 1 পাবো। আর যদি পার্সেন্টেজে কনভার্ট করি তখন এটাকে যোগ করলে আমরা 100% পাবো, পুরা রেশিও পাচ্ছি, রাইট। ওই তো রেশিও বলেন, আপনার ফ্লোট ভ্যালু বলেন, সবই পাচ্ছি। তার মানে আমার যখন ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকবে, এটাকে একদম বেসিক ফরম্যাটে আমরা এরকম একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের টেবিলে নিয়ে এসে এটাকে আমরা এখন কি করতে পারি, নিউমেরিক্যালি কনভার্ট করতে পারি, বা এই 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 ভ্যালুগুলোকে আমরা এখন এক্সপ্লেন করতে পারি যে কোম্পানিতে 33% মানুষ এরা বলতেছে খুবই স্ট্রেসফুল, 46.7% মানুষ বলতেছে মোটামুটি স্ট্রেসফুল, 20% তারা কোনো স্ট্রেসের মধ্যেই নাই। তো যখন আমার কাছে নামগুলো ছিল, আমি যদি বলতাম যে ভ্যারি এই কথাটা এতজন বলছে, সাম হওয়ার এতজন বলছে, তাহলে কিন্তু মানুষজন এই ধরনের ওয়ার্ডগুলোর সাথে সম্পর্কিত বা হয়তো সরাসরি রিলেট করতে পারতো না। কিন্তু যখন আমি এটাকে কনভার্ট করে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপে কনভার্ট করে যখন আমি এখানে পার্সেন্টেজে নিয়ে আসছি, এখন এই পার্সেন্টেজটাকে যখন আমি মুখে বলতেছি বা লিখে বলতেছি, রিপোর্টে লিখতেছি, তখন মানুষজন বুঝতেছে। তো আমরা বিভিন্ন নিউজে যখন দেখি, আমরা কিন্তু এই পার্সেন্টেজ ভ্যালুগুলো দেখি, কিন্তু কোত্থেকে আসে সেটা কিন্তু আমরা দেখি না, রিপোর্টেও থাকে না, মানে নিউজ পেপারে থাকে না। তো এইভাবে আমরা করি কি, আমাদের ক্যাটাগরি ডেটাগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করে দেন এটাকে আমরা একটা মানে একটা সুইটেবল একটা এক্সপ্লেনেশন বা একটা জাজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি। তো এটা গেল হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল। এখন যদি নিউমেরিক্যাল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, তার আগে একটু বলে দিই যে আমাদের যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলো থাকে, এটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমরা মূলত ইনিশিয়ালি অনেক ধরনের ক্যাটাগরি আছে, অনেক ধরনের মানে টাইপ আছে। হ্যাঁ, আপনারা পাওয়ার বিএতে নাজিমের ক্লাস আপনারা দেখছেন যে পাওয়ার বিএ বা পাওয়ার কুইরিতে অনেক ধরনের টাইপে আছে। আমরা জিনিসটাকে একদম বেসিক্যালি 2টা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে বার গ্রাফ, একটা হচ্ছে পাই চার্ট। আপনারা অলরেডি জানেন যে বার চার্ট কি আর পাই চার্ট কি, তাই না? নাজিমের ক্লাস আপনারা অলরেডি করে আসছেন।
এখন যেহেতু যেহেতু ওই নাজিমের ক্লাসে এই জিনিসগুলো আপনারা জেনে আসছেন, আমি এটাকে খুব বেশি ডিটেলসে বলবো না, তবে আমি আপনাদেরকে একটা ছোট্ট কোশ্চেন, যেহেতু অলরেডি আপনারা এই যেটা শিখে আসছেন, আমি একটা ছোট্ট কোশ্চেন করব, দেখি কি আনসার দিতে পারেন। কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বার চার্ট অ্যান্ড হিস্টোগ্রাম? কে বলতে পারবেন? বার চার্টে ফ্রিকোয়েন্সি মাঝে গ্যাপ থাকে আর হিস্টোগ্রামে কোনো গ্যাপ থাকে না। গুড। আর ভাইয়া বার চার্ট হচ্ছে সম্ভবত ডিসক্রিট ডাটার জন্য আর হিস্টোগ্রাম কন্টিনিউয়াস ডাটার জন্য। না, হিস্টোগ্রাম তো ডিসক্রিট এর ক্ষেত্রে আমরা করতে পারি। আপনি যদি বয়স হিসেবে নেন, হ্যাঁ বয়স হচ্ছে ইন্টিজার ভ্যালু নেন, ওই বয়স কি হিস্টোগ্রামে করতে পারবো না? করতে পারবো তো, একটা লাইন তো করতে পারবো, করা যাবে। আচ্ছা, আর কোনো, আর কি আছে? এই বার চার্টটা হচ্ছে ক্যাটাগরিক্যাল আর হিস্টোগ্রামটা হচ্ছে কন্টিনিউয়াস। না 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 না, ঠিক আছে, হিস্টোগ্রাম ঠিক আছে, কিন্তু বার চার্ট ক্যাটাগরি বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিভিন্ন ক্লাস ভাইয়া, থাকে এ বি সি। আচ্ছা, এখন আপনি ওকে ফাইন, আপনি যেটা বললেন যে ধরেন আপনি এ বি সি তিনটা ক্লাস নিলেন, এইটার এদের কি নিচ্ছেন, মানে ফ্রিকোয়েন্সি নাকি কি? বার চার্টের রেঞ্জ থাকে, আই গেস রেঞ্জ। ফাইন, রেঞ্জ থাকে, হ্যাঁ হিস্টোগ্রামের রেঞ্জ থাকে না ব্যাপারটা সত্যি না, হিস্টোগ্রামেও রেঞ্জ থাকে। আমি যদি এটাকে মানে এই হিস্টোগ্রামে যদি প্রত্যেকটা যদি আমি এরকম ছোট ছোট যদি পাঁচ ঘর করে যদি ভাগ করি, এটা তো একটা রেঞ্জ। আবার বার চার্টে উইডথ থাকে, গ্যাপ উইডথ। হ্যাঁ, এটা অলরেডি বলছেন একবার, হ্যাঁ একজন বলছেন। আচ্ছা, আমি একটা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে। বার চার্টে কম্পারিজনটা থাকে, রাইট, ওকে। আচ্ছা, এখন আর হিস্টোগ্রামে ডিস্ট্রিবিউশন থাকে, যে মানে টেন্ডেন্সিটা কেমন, ওকে, ডাটার টেন্ডেন্সিটা কেমন, ঘনত্বটা কেমন। আচ্ছা, এটা কে বলছেন? নূর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ ঠিক বলছেন। আচ্ছা আচ্ছা, নূর মোহাম্মদ, আপনাকে আমার কাছে একটা কোশ্চেন। আপনি ওই যে মানে প্রত্যেক সপ্তাহে বারবার জিজ্ঞেস করেন কেন যে ক্লাস আজকে আছে কিনা বা ক্লাস কখন হবে? আপনি রুটিন জানেন না? মানে আমি আমি নানান কাজে থাকি তো, বুঝতে পারছি, না না বুঝতে পারছি। ক্লাস থাকে, আমি নিজেও জানি। তারপর একটা পরীক্ষা দিচ্ছিলাম তো, সেই পরীক্ষাটা মানে দেওয়ার আগে এই ক্লাসে ঢুকে যাই, মানে পড়ার টেনশন আর এই টেনশন, দুটো টেনশন একসাথে হয়ে একটা ইন্টারসাইকেল সৃষ্টি হয়, হ্যাঁ, মাঝখানে বিন্দু। আবার কয়েকজন হচ্ছে আপনারা বলেন কি যে আমি গুগল ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, আমি ভিডিও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, না না গুগল না, আপনার ক্লাসরুম খুঁজে পাচ্ছি না, গুগল ক্লাসরুমের লিংক গুলো ওগুলো খুঁজে পাচ্ছি না। তারপর আমাকে এখানে আচ্ছা আচ্ছা, করার পরে আমি দেখলাম যে হুম, আচ্ছা, তাসমিয়া স্বপ্নিল, কোয়ালিটেটিভ ভেরিয়েবল হিস্টোগ্রাম কোয়ান্টিটিভ ভেরিয়েবল, ওকে ঠিক আছে, কিন্তু একটা জিনিস আপনারা কেউ বলতেছেন না, আমি এটা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে বার চার্ট এবং হিস্টোগ্রামের মধ্যে একটা মেজর পার্থক্য আছে। যদি কখনো কোথাও জিজ্ঞেস করে আপনাকে, কোনো জবে যদি জিজ্ঞেস করে, এটা খুব কমন কোশ্চেন যদি করে আর কি, বা কোনো ইন্টারভিউতে, বার চার্ট হচ্ছে বাইভেরিয়েট অ্যানালাইসিসের জন্য ইউজ করতে হয়, বাইভেরিয়েট, আর হিস্টোগ্রাম হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস ক্ষেত্রে ইউজ করা হয়। এখন ইউনিভেরিয়েট, এখন কথা হচ্ছে বাই কি আর ইউনি কি। ইউনি মানে হচ্ছে ওয়ান, তার মানে হিস্টোগ্রামে আমার একটা শুধুমাত্র কলাম থাকবে অথবা একটা মাত্র ক্যাটাগরি থাকবে, মানে ক্যাটাগরির আন্ডারে ভ্যালু থাকবে। বাই ভেরিয়েট হচ্ছে এখানে দুইটা ভেরিয়েবল থাকবে। তো একটা ভেরিয়েবল ধরেন আমার প্রোডাক্টের ক্যাটাগরি, যেটা একটু আগে বললেন যে এবিসি, আর এই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো কতটুকু পরিমাণে আমার সেল হচ্ছে অথবা প্রডিউস হচ্ছে, এটা সংখ্যাটা, এইটা হচ্ছে আমার আরেকটা ক্যাটাগরি, মানে আরেকটা কলামে থাকে। সো ক্যাটাগরিগুলোকে আমরা সাধারণত এক্স এক্সিসে লিখি, আর এটার কাউন্টিং বলেন, ফ্রিকোয়েন্সি বলেন, বা টোটাল সেল নাম্বার অফ যেই সামেশন বলেন, সব কিছু ভ্যালুগুলোকে আমরা ওয়াইতে রাখি। সো বার চার্ট হচ্ছে বাইভেরিয়েট অ্যানালাইসিস কেটে ইউজ করি, দুইটা ভেরিয়েবল থাকবে, হিস্টোগ্রামে শুধুমাত্র একটা ভেরিয়েবল থাকবে, এবং খুবই স্পেসিফিকলি এখানে হিস্টোগ্রামে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকবে না। আচ্ছা, বার চার্টের মধ্যে আমরা বিভিন্ন সময় রেঞ্জও ইউজ করতে পারি, আবার আমরা এক্স এক্সিসে কি বলে আমরা হচ্ছে টাইম সিরিজ যেটা ইউজ করতে পারি, ঠিক আছে। তো টাইম সিরিজের জন্য সবচেয়ে আইডিয়াল হচ্ছে লাইন চার্ট,
বাট অনেক সময় বার চার্ট দিয়েও অনেকে প্রকাশ করে থাকে, বাট আইডিয়াল হচ্ছে লাইন চার্ট। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। বার চার্টে গ্যাপ থাকে, হিস্টোগ্রামে বারগুলোর মাঝখানে গ্যাপ থাকে না। ওকে, আচ্ছা, একটা কোয়েশ্চেন করি। আমরা ওই যে হিস্টোগ্রাম যখন দেখি যে ইয়ারলি সেলস রেট, এটাও তো হিস্টোগ্রামে দেখি, আবার ইয়ারলি টেম্পারেচার রেট, তাহলে তো দুইটা ভ্যারিয়েবল আসলে না 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 ইয়ার আর হচ্ছে না টেম্পারেচার। না, ওটা হচ্ছে আপনার ইয়ারলি মানে কি, ইয়ারলি মানে হচ্ছে আপনি যে কথাটা বললেন আমি বলি, ইয়ারলি মানে হচ্ছে ধরেন আপনি 2025, এই 2025-এর মধ্যে আপনার মনে করেন কয়েক হাজার ডেটা আছে, তাহলে এইটা কি একটা কলামের না? যদি আপনি কম্পারিজন করতেন যে ঠিক আছে 2025-এর ডেটার সাথে আপনি 26-এর ডেটা অথবা 24-এর ডেটা কম্পেয়ার করবেন, তখন আপনি এবার চলে আসবেন বার চার্টে। এখানে হচ্ছে আপনি আবার বলবেন যে ঠিক আছে আমার 2024 আর হচ্ছে 2025, তো 2024-এ আমার লাইক ধরেন আপনার 7 মিলিয়ন হচ্ছে আমার এখানের মধ্যে 7 মেট্রিক টন আমার এখানের মধ্যে হইলো ফসল হইলো, 2025-এ আমার হচ্ছে 12 মেট্রিক টন। এই যে আপনি কম্পারিজন করতেছেন না, এটার জন্য আমি বার চার্ট ইউজ করবো। কিন্তু যদি আপনি একটা কলাম বলেন যে 2025-এ আমার 7 মেট্রিক টনের যে আছে সেই ডেটাটা আপনার কাছে আছে, সেই ডেটাগুলোকে আপনি প্রত্যেকটা যখন আপনি এখানে পয়েন্ট করবেন, হ্যাঁ, পয়েন্ট করার পরে শুধুমাত্র ওই কলামের ভ্যালুগুলো থেকে আপনি একটা লাইন পাবেন, মানে ডেটা ডিস্ট্রিবিউশন পাবেন। বুঝতে পারছেন ইভা? জি, বুঝতে পারছি, একটু কনফিউজিং, মানে আমার চোখে যেটা, মানে মাথায় যেটা আছে না না, আমি আপনার বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যখন 2টা বছরের মধ্যে কম্পেয়ার করবেন তখন আপনি বার চার্ট ইউজ করবেন। যদি আপনি একটা নির্দিষ্ট বছরের একটা ভেরিয়েবলের সবগুলো ডেটা নিতে চান, সবগুলোকে যদি আপনি সাজান, তখন সেটা হয়ে যাবে হিস্টোগ্রাম, সোজা হিসাব। কারণ এটা একটা ক্যাটাগরির আন্ডারে বা একটা কলামের নির্দিষ্ট ডেটা। আর এখানে আমার 2টা কলাম নিচ্ছি, মানে আমার টেবুলার ফর্মটা ছিল কত এরকম, লাইক হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে 2025, এটা হচ্ছে 2024 বা 24-25, তাহলে আমার এখানের মধ্যে এদিকে হচ্ছে আমার বছর, আর এখানে হচ্ছে আপনার কতটুকু পরিমাণ আমার ফসল উৎপাদন হয়েছে বা অন্য যে কোনো ভ্যালু। তাহলে এইটা আমার কি হিসেবে আছে, রোতে আছে। তাহলে 2টা ক্যাটাগরি হলো না, মানে 2টা ভেরিয়েবল হলো না, বছরের একটা ভেরিয়েবল আর এটা হচ্ছে সংখ্যার ভেরিয়েবল। সংখ্যার ভেরিয়েবল আমরা এদিকে ওয়াইতে রাখতেছি যে কতটুকু পরিমাণ হচ্ছে। ওকে, বেসড অন ইউজেস, যদি আমরা ডেটাগুলোর উপর বেস করে যদি ইউজ চিন্তা করি, তাহলে বার চার্ট বেশি ইউজ হয়, হিস্টোগ্রাম কম ইউজ হয়। আচ্ছা, ওকে, এবার আমরা আসি হচ্ছে আমাদের, এটা তো এখানের মধ্যে যে স্ট্রেস অন জব, হ্যাঁ, ভেরি সামহট নান। তো আমি ওয়ার্ডের মাধ্যমে ডেটা কালেক্ট করছি, কিন্তু আমি যখন প্রকাশ করতেছি তখন আমি এদেরকে সংখ্যায় বার দিয়ে প্রকাশ করতেছি। দেখেন এখানে কিন্তু এক্স এক্সিসে কি আছে, যে এটার টাইপগুলোর নাম দেওয়া আছে, আর ওয়াই এক্সিসে হচ্ছে যে কতটুক, মানে কতজন, কাউন্টিংটা দেওয়া আছে এখানের মধ্যে। আরেকটা হচ্ছে আমাদের পাই চার্ট। পাই চার্টটা কি, সবগুলো ডেটাকে যখন আমরা ক্যাটাগরি ওয়াইজ পার্ট বাই পার্টগুলোকে প্রেজেন্ট করব, তখন এটা হচ্ছে আমাদের পাই চার্ট। তো পাই চার্টে মনে করেন হয় কি যে যতজন আমার এমপ্লয়ি, সব এমপ্লয়িকে জিজ্ঞেস করছি, প্রত্যেকে যার যার নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, কারো 33, কারো 47, কারো 20%। এখন যখন আমরা এদেরকে একসাথে অ্যাজ এ হোল হিসেবে পুরোটাকে যখন সাজাবো, তখন আমরা পাই চার্ট ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের পাই চার্ট। এবং পাই চার্টে যেটা আমরা করি সেটা হচ্ছে এটা একটা জিওমেট্রিক শেপ, এবং পাই চার্ট হচ্ছে একটা সার্কেলের ভিতরে অ্যাঙ্গেল টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং আমরা করি কি যে যতটুকু পার্সেন্ট, এই পার্সেন্টকে 100-কে আমরা 360 ডিগ্রি হিসেবে যদি কল্পনা করি, তাহলে 100-এর 3%-কে আমরা 3টা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ভাগ করতে পারি। যেমন নান বলছে যারা, এরা হচ্ছে 20%, তো 20% হচ্ছে 360-এর কত, 72 ডিগ্রি, তো এটা হচ্ছে 72 ডিগ্রি। এটা কত, 33%, যারা কোনো ভেরি স্ট্রেসফুল, এরা কত, 119.8 বা 120 ডিগ্রির মতন, বাকিটা হচ্ছে 168 ডিগ্রি। তার মানে এই যে ডিগ্রি দিয়ে যখন আমরা এটাকে সাজাচ্ছি জিওমেট্রিক শেপে, এটা হচ্ছে আমাদের পাই চার্ট। আবার ধরেন একটু আগে আমি এই যে আধা ঘন্টা আগে নির্বাচনের ব্যাপারে কথা বলতেছিলাম, এবং যে ডেটা কালেক্ট করার কথা বলছিলাম যে কীভাবে আমরা স্যাম্পল ডেটা নিয়ে থাকি। এখন আমি যদি এই যতজন মানুষকে জিজ্ঞেস করলাম, সব মানুষকে যদি পাই চার্টের মধ্যে নিয়ে আসি, নিয়ে বললাম যে এরকম আমি হচ্ছে ভাগ করলাম, সেটা ধরেন বিএনপি, জামাত, এনসিপি আর হচ্ছে আদার্স। তার মানে এইটা দিয়ে আমি করব কি, অ্যাজ এ হোল টোটাল আমার স্যাম্পল ডেটাকে ডিস্ট্রিবিউট করে দেখাতে পারতেছি যে কে কত পার্সেন্ট মানে
মানে ইয়াতে ভোট দিবে, মানে ভোট দিতে যাবে, ঠিক আছে। তো এটা ধরেন আমরা একটা ডিজাইনে করলাম, এটা ধরেন আমরা আরেকটা ডিজাইনে করলাম, এটা ধরেন আমরা আরেকটা ডিজাইনে করলাম, এরকম ভাবে বিভিন্ন শেপে আমরা তৈরি করতে পারি। এটা এক্সেলে, পাওয়ার বিএতে এগুলো করা যায়। ওকে, সো এবার আসে যে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা, যে ডেটাগুলো কোয়ান্টিটি বা সংখ্যা যে ডেটাগুলো থাকবে। জি, সেটা হলো পাই চার্টের মধ্যে তো মানে দুটো ক্যাটাগরি ঢুকানো যায় না। না, দুটো ক্যাটাগরি ঢোকানো যায় না। মানে আপনি যদি মনে করেন 2টা বছর করতে চান, তাহলে আপনাকে ফার্স্টে এইটা একটা বছর, এটা হচ্ছে আরেকটা বছর, 2 বছরের কম। এটা তো আরেকটা হয়ে গেছে, এটা তো আলাদা আলাদা। হ্যাঁ, একটার মধ্যে দুটো করা যায় না। না, করা যায় না, মানে কনসেপচুয়ালি এটা মানে কারেক্ট হয় না। কারণ আমি এটা, কারণ 2024-এর ডেটাটা যতগুলো পার্ট, সবগুলো পার্টকে শো করতেছি, 25-এর ডেটা আবার আরেকটা পাশে আরেকটাতে আমি রাখতেছি। হ্যাঁ, পার্সেন্টেজ ইউজ করতে গেলে আমার পাই চার্টই পারফেক্ট। হ্যাঁ, এখন এখানে একটা টুইক্স আছে, মানে টুইক কি বলে এটাকে, আর ভুলে গেছি। মানে এখানে একটা বিষয় আছে গিয়ে, যেটা হচ্ছে যে আপনি চাইলে দুইটাকে পাশাপাশি রাখতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে যে যদি, মানে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে আপনি এই 2024 এবং 25-এ এই দুইটার মধ্যে যাদেরকে দিয়ে এখানে ডিস্ট্রিবিউট করতেছেন, এটা যদি সেম হয়, চেঞ্জ না, মানে সেম হয়। ধরেন আপনার এখানে হচ্ছে আপনার ABCD 4টা ভাগ আছে, এখানে আপনার ABCD 4টা ভাগ আছে। ইন দ্যাট কেস আপনি পাই চার্টের পরিবর্তে বার চার্ট ইউজ করতে পারবেন। কিভাবে? তখন হিসাবটা কিরকম হবে? তখন আপনার হবে এরকম যে আপনার ABCD, এটা তো আপনার ক্যাটাগরি এক্সে থাকতেছেই। আপনার এই এতে ধরেন, ওই যে যদি আমি বলি এখানের মধ্যে ধরেন লেটস সে আমি বললাম যে এ হচ্ছে আমার 35%, আর এখানে 2025-এ এ হচ্ছে আমার 30%। তাহলে আপনি যেটা করতে পারেন, এই 24-এর হচ্ছে এখানে একটা নিলেন 35%, আর এটা হচ্ছে আপনার 30%। তো এটাকে আপনি একটা কালার দিলেন, এটাকে আপনি আরেকটা কালার দিলেন। এইভাবে হচ্ছে আপনি কম্পারিজন করতে পারবেন যদি আপনি বার চার্টে শিফট করতে চান। আর যদি পাই চার্টে করতে চান, তখন আপনাকে দুইটা সেপারেটলি করতে হবে, পাশাপাশি রেখে। স্লাইড কম্পারিজনের জন্য বার চার্ট হচ্ছে বেস্ট। হ্যাঁ, কম্পারিজন করতে হবে। এখানে আপনার হবে কি যে আপনি তো মানে ওভারঅল গ্রাউন্ড লেভেলে ABCD কে কম্পারিজন করতেছেন, প্লাস আপনি তাদেরকে ইয়ার অনুযায়ী ভাগ করতেছেন। এখানে দুইটা ইয়ারকে আপনি কম্পারিজন করছেন, যে এর মধ্যেও আপনি 2টা বছর পাশাপাশি রাখতে পারতেছেন। সেক্ষেত্রে এটা পসিবল। প্র্যাকটিক্যাল লাইফে যদি আমি মানে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল এবং বাজেট দুটোকে কম্পারিজন করতেছি, তাহলে তো কিন্তু পাই চার্ট ইউজ করা যায় না। না, তখন আপনি বার চার্ট ইউজ করবেন। তখন বার চার্ট ইউজ করতে হুম হুম এইটাই হুম। থ্যাংক ইউ। ওকে, এইটা মূলত হচ্ছে আপনি কাজ করতে করতে, ডেটা নিয়ে কাজ করতে করতে আপনি তখন বুঝবেন যে কোনটা দিয়ে আসলে সবচেয়ে ভালো এক্সপ্লেনেশন দেওয়া যায়, কোনটা আসলে বেশি মানে হচ্ছে মিনিংফুল হয়, ভিজুয়ালি মিনিংফুল। আন্দাজে তো জাস্ট খালি গ্রাফ চার্ট করলে হবে না, দ্যাট শুড বি মিনিংফুল হইতে হবে। আচ্ছা, যদি আমার কোয়ান্টিটিভ ডেটা থাকে, তখন এটাকে আমরা ডিপেন্ডেন্ট অফ ডেটা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আনগ্রুপ, একটা হচ্ছে গ্রুপ ডেটা। আনগ্রুপ মানে হচ্ছে যদি আমার এটার ভ্যালু খুবই কম থাকে, 30, 40, 50, 60, মানে এক্সেলের প্রথম 10 প্রথম কয়েকটা রোতে আপনার হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আসলে খুব বেশি ভাগ করার প্রয়োজন নাই। যদি এমন হয় আমার ডেটা অনেক বেশি এবং ডেটাগুলোর মধ্যে আবার ক্যাটাগরিও ভাগ করা আছে, বা অনেক বেশি ডেটা আছে, কয়েক হাজার ডেটা আছে, তখন আমরা করি গ্রুপ করি, এবং ওই গ্রুপটাই ছোটবেলায় আমরা করে আসছি। যদিও আমরা ছোটবেলায় ক্লাস 8-এ 7-এ যেটা করছি সেটা হচ্ছে মাত্র 10, 20টা, 30টা ভ্যালুর উপর বেস করে। বাট যদি আমরা এটা টেকনিক্যালি এভাবে যদি চিন্তা করি, যখন আমার ডেটা এরকম কয়েক হাজার থাকবে, তখন আমরা হচ্ছে এরকম একটা রেঞ্জের মধ্যে নিয়ে যাব, যে অমুক থেকে তমুক, 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, এরকম ভাবে যাব। তো আমি আপনাদেরকে হচ্ছে আগে এই টেবিলটা দেখাই, যেটা আমরা ছোটবেলায় করে আসছি। তা আমাদের একটা যে শ্রেণী বিভাগ বা শ্রেণী বিন্যাস ছিল, এটাকে আমরা বলি ক্লাস লিমিট, অমুক থেকে তমুক পর্যন্ত একটা ট্যালি নামে কলাম ছিল। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে এর মধ্যে এই 30 থেকে 40-এর মধ্যে কোন কয়টা ভ্যালু আমি পাচ্ছি, তো আমি 3টা ভ্যালু পাচ্ছি। ফ্রিকোয়েন্সি বাংলা গণসংখ্যা। গণসংখ্যা, রাইট, মনে নাই। তারপর হচ্ছে ক্লাস বাউন্ডারি। হ্যাঁ, এটাকে না ইউজ করি যাতে কোনো কারণে কোনো দশমিক গেলের জন্য এখান থেকে মিস না হয়। এই জন্য 29.5 হাফ পিছনে নেই, হাফ সামনে নেই।
ক্লাসের উইডথ এই যে 10 10 করে যাচ্ছে, এটা হচ্ছে ক্লাসের উইডথ। ক্লাসের মিড পয়েন্ট এদের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 30 থেকে 39 এর মধ্যে 35 4.5, তারপর আবার 10 যোগ করলাম 44 পর্যন্ত, 10 করে আমার বাড়তেছে। রিলেটিভ ফ্রিকোয়েন্সি টোটাল ফ্রিকোয়েন্সি মানে ইন্ডিভিজুয়াল রো ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই টোটাল ফ্রিকোয়েন্সি, আর পার্সেন্টেজ। আরেকটা কলাম আছে যেটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ। কিউমুলেটিভ পার্সেন্টেজ মানে প্রত্যেকটা রো যোগ হইতে হইতে আগাবে। যেমন প্রথমে আমার প্রথম রোটা কি 3টা, তো লিখলাম 3, পরেরটা হচ্ছে কত 1, তো 3 আর 1 যোগ করে হবে 4, তারপরেরটা কত 8, তাহলে এই 4 এর সাথে আবার 8 যোগ হবে, এই 4 এর সাথে আবার এই 8 যোগ হবে, হবে কত 12, 12 সাথে আবার পরেরটা কত 10, এই 10 যোগ হবে, হলো কত 22। এভাবে আপনি দেখবেন 7 যোগ করলে 29, তারপর হচ্ছে 36, তারপর 40। এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যোগ করার পরে। তো এখন আমরা যখন ছোটবেলায় করতাম তখন ক্লাসে স্যাররা বলতো যে আচ্ছা ঠিক আছে তোরা হচ্ছে শ্রেণী বিন্যাস বা ক্লাস লিমিট 10 10 করে রাখ, কোথাও বলতে 12 করে, কোথাও 15 করে। সো আমরা করতাম কি, যদি আমাদের ওই যে খাতার মধ্যে যদি নিচে জায়গা কম থাকতো আমরা এটার রেঞ্জটা বাড়াই দিতাম 15, তাহলে 15 করে যদি আমরা গ্যাপ নিতাম তাহলে মনে করেন আমার 7টা হতো না, তখন 4টার মধ্যে হয়ে যেত। তো অনেক সময় ক্লাসের মধ্যে লিখতে গেলে স্যাররা বলতো যে পরের পেজে উপর থেকে লিখতে, তাহলে আমার 10 10 করে নিলে 7টা 8টা রো টেবিল তৈরি হইতো। তো ওইটার ব্যাপারটা ছিল কাইন্ড অফ একটু মন গড়া, স্যাররা বলতো বা আমরাও চিন্তা করতাম যে আচ্ছা ঠিক আছে কম সময়ের মধ্যে করে ফেলি, তাহলে 3টা রো নিয়ে নিই বা 3টা শ্রেণীবিভাগ নিয়ে নিই, 15 করে 20 20 করে গ্যাপ নিই। বাট স্ট্যাটিস্টিক্যালি আমরা যখন এটা করি তখন এটা আসলে মন গড়া হয় না, এটার প্রতি এটা নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী করতে হয়। তো ওইটা কি, এটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমাদের যে ক্লাসের উইডথ, এই ক্লাসের উইডথের বের করার আগে আমাদেরকে ইন্টারভাল বের করতে হবে। ইন্টারভাল জিনিসটা কি, এই যে দেখেন 1 2 3 4 5 6 7, এই যে 7টা রো নিলাম না, এটা হচ্ছে আমার ইন্টারভাল। কয়টা ইন্টারভাল আমি নিচ্ছি, 10 10 করে কয়টা ইন্টারভাল নিচ্ছি। তো এই ইন্টারভাল 7টা হবে নাকি 8টা হবে নাকি 6টা হবে, এটা ডিপেন্ড করতেছে আমার এই ফর্মুলার উপরে। ওকে, এটাকে বলে স্ট্রাগেসের রুল। এইটা হচ্ছে কে হচ্ছে নাম্বার অফ ইন্টারভাল, কয়টা রো আমি নিচ্ছি, 1 + 3.332 log 10 base n, যেখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশন। লাইক আপনি 40টা 50টা 100টা যা নেন সেটা আবার n এ বসবে। ক্লাসের উইডথ কি, যে এটা বের করার পরে ওই ইন্টারভ্যালের ভ্যালুটা নিচে বসাবো, মানে কে দিয়ে ভাগ করব, আর ইন্টারভ্যালের উইডথ হচ্ছে লার্জেস্ট নাম্বার মাইনাস স্মলেস্ট নাম্বার, তাতে আমার ডাব্লুটা বের হবে ইন্টারভ্যালের উইডথ। ওই যে আমরা কত করে উইডথ নিব, 10 করে ভাগ করব, 10 10 করে নিব, 12 12 করে নিব, কতটুকু করে নিব, ওইটা আমরা এই ফর্মুলা দ্বারা বের করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, এখানে আসলে মন গড়া কোনো আমরা করতে পারতেছি না এখানের মধ্যে। তো ধরেন আমার কাছে এখানে 40টা কিছু ইনভেস্টমেন্টের ম্যাচুরিটি ডেটের ভ্যালু হচ্ছে এত মাস পরে এটা ম্যাচিউর হচ্ছে, কোনো একটা ইনভেস্টমেন্ট, কোনো একটা সেভিংস, একটা কোনো এত মাস পরে ওই সেভিংস বা ব্যাংকের কোনো একটা ম্যাচিউর হচ্ছে, বা ধরেন আপনার কোনো ইন্স্যুরেন্স পলিসি। এখন আমি কি করব, এই ভ্যালুগুলো থেকে যদি ফার্স্টে নাম্বার অফ ক্লাসেস বের করি, যে আমার কয়টা করে হচ্ছে আমি নিচ্ছি, কয়টা রো নিচ্ছি, ইন্টারভাল নিচ্ছি, তো এখান থেকে আমার ভ্যালুগুলো বসাইলে ফর্মুলাতে বসাইলে পাইলাম 6.32 অ্যাপ্রক্সিমেটলি। এরপরে হচ্ছে ক্লাসে ইন্টারভাল, তো এখান থেকে দেখবো সবচেয়ে বড় ভ্যালু কোনটা 99, সবচেয়ে ছোট ভ্যালু কোনটা 36। তো আমি এখানের মধ্যে 6.32 দিয়ে ভাগ করলে পাচ্ছি 9.97, যেটা মানে 10-এর কাছাকাছি। সো যেহেতু 36 হচ্ছে মিনিমাম ভ্যালু, আমরা 30 থেকে শুরু করতে পারি, 30 থেকে 39, 40 থেকে 49, এভাবে 99 পর্যন্ত। তাহলে হবে কি, কোনো রোতে মানে যদি আপনার একদম মিসিং থাকবে না, মানে ধরেন আপনি যদি বললেন যে 36 থেকে শুরু হয়েছে কিন্তু আপনি হিসাব করলেন 0 থেকে 9, এখানে তো কোনো ডেটা নাই, তাই না? আপনার ডেটা শুরু হচ্ছে 36 থেকে, তাহলে আপনি একটু পিছনে গিয়ে 30 বা 31 থেকে হিসাব করতে পারেন। এই দুইটা হয়ে যাওয়ার পরে তখন আমার জন্য টেবিলটা সাজানোটা ইজি হয়ে যায়। এই দুইটা আসলে মেইনলি ফার্স্টে ক্যালকুলেট করতে, পরের গুলো তো আপনি টপ 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 করে বসালেই কাজ হয়ে যাচ্ছে। 35 থেকেও তো করা যায়। করা যায়, করতে পারেন, জাস্ট 1-2টা ঘর আগে থেকে করতে পারেন। ওকে, সো এই যে আমরা টেবিলটা করলাম, এই টেবিলটা আমরা পাইথনে শিখবো, আজকে শিখবো না বাট নেক্সট ক্লাসে শিখবো। তো এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে এটা রিলেটেড, যে আমি একটা ডেটা সেট দিব, আপনারা হচ্ছে এই পুরো টেবিলটা
ওই পাইথনে কোড করে জমা দিবেন। আমি আপনাদেরকে টোটাল 3টা অ্যাসাইনমেন্ট দিব, আর ওদিকে আপনার কুইজ থাকবে হচ্ছে 5টা। কুইজগুলা আপনারা হচ্ছে ইয়াতে দিবেন, ওয়েবসাইট থেকে দিবেন। হ্যাঁ, এখন আমরা হচ্ছে ওই কুইজের লিঙ্কগুলো আস্তে আস্তে রিমুভ করে দিব, এবং আপনার সবাই হচ্ছে আপনাকে আমরা বলবো যে আপনারা ওখানে জয়েন করে ফেলেন। তো অনেকেই জয়েন করছেন, এখনো করেন নাই, তো দ্রুত করে ফেলেন। ওখানে একটা কুপন কোড আপনাদেরকে দেওয়া হয়েছে ইমেলে এবং মেসেজে। ওই কুপন কোড দিয়ে আপনারা হচ্ছে 300 টাকা দিয়ে হচ্ছে জয়েন করে ফেলেন। এটা আপনার জন্য মানে হচ্ছে একটা মানে লসের কিছু নাই। এক হচ্ছে আমাদের ওয়েবসাইট মেনটেন্যান্সের জন্য 100 টাকা আমরা নিচ্ছি, আর 200 টাকা ওখানে নিচ্ছি হচ্ছে আপনার সার্টিফিকেটের জন্য। সার্টিফিকেটের স্যাম্পল দেখছেন আপনারা? হ্যালো, না দেখি নাই। আচ্ছা দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি। সার্টিফিকেটের স্যাম্পল। স্যার আগেরটার মতোই কি? না, আগেটার মতো না। স্যার মেইলে তো দেওয়া আছে। মেলে তো দেওয়া আছে, হ্যাঁ আমি তো এটাই চিন্তা করেছি, মেলে তো দেওয়া আছে। এটা কোথায় রাখছি? এই যে, তো সার্টিফিকেটটা এরকম হবে, মানে আমরা যতটুকু সিম্পল রাখার চেষ্টা করছি আর কি, খুব বেশি এখানে ডিজাইন হাবিজাবি দিই নেই। এটা অটোমেটিক জেনারেট হবে। এর আগে তো হচ্ছে আমরা আপনাদেরকে ওই ইলাস্ট্রেটরে ফটোশপে তৈরি করে তারপর দিতাম, প্রত্যেকটা পার্সন টু পার্সন ধরে করতাম। এটা অটোমেটিক্যালি তৈরি হবে, এবং এটা হচ্ছে ভেরিফাইড সার্টিফিকেট। এখানে যেটা হবে যে আপনার এখানে নাম দেওয়া থাকবে, আপনার কোর্সের নাম দেওয়া থাকবে, আপনি কত স্কোর পেয়েছেন, এটা আপনার ওই যে কি বলে আপনার কুইজের মার্কসটা এখানে দেওয়া থাকবে, আপনি কবে জয়েন করছেন, কোর্স ডিউরেশন দেওয়া থাকবে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ভেরিফাইড সার্টিফিকেট। এখানে একটা কিউআর কোড থাকবে আপনার জন্য। এই কিউআর কোডটা আপনি স্ক্যান করে যে কাউকে দেখাতে পারবেন, অথবা যে কেউ আপনার সার্টিফিকেটের স্ক্যান করলে সে কনফার্ম হতে পারবে যে আপনি আদৌ এই কোর্সটা করছেন। তার নিচে একটা ছোট্ট করে এখানের মধ্যে ভেরিফিকেশন আইডি থাকবে 6-7 ডিজিটের। 5টা কুইজ তো দিয়া ছিল, একটু কষ্ট করে একবার দিতে হবে ভাইয়া। 5টা কুইজ তো আমরা দিয়ে দিছি। বুঝছি, তো আরেকবার কষ্ট করে দিতে হবে ওয়েবসাইট থেকে। ভাইয়া ওয়েবসাইটে কি লগইন মানে সাইন আপ করতে হবে? সেই ক্লাস গুগল ক্লাসরুমে কুইজ 5টা ছিল, ওই 5টা অলরেডি আমি বুঝতে পারছি, আপনাকে আরেকবার দিতে হবে ওয়েবসাইট থেকে। নাইলে ওয়েবসাইটটা একটু দেখাবেন কিভাবে করছে? আচ্ছা ঠিক আছে। দেখি না। কি বলেন, আমাদের ব্র্যান্ড নিউ ওয়েবসাইট দেখেন না আপনি? 2026 সালে আমরা ব্র্যান্ড নিউ ওয়েবসাইট নিয়ে আসছি। যদি না ওটা দেখছি, আমি লগইন তো করি না। আচ্ছা, না লগইন, আচ্ছা আমি সাইন আপ করার চেষ্টা করছিলাম, বাট কোনো হচ্ছিল না। তখন একটু প্রবলেম ছিল। এখন পারবেন। আপনি জাস্ট করবেন কি, যে এখানে লগইন সাইন আপ একই বাটন, আপনি এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানের মধ্যে ওই এই জায়গায় যাবেন, রেজিস্টার নাও। তারপর আপনি আপনার পাসওয়ার্ড নিচ্ছিল না। আপনি পাসওয়ার্ড এখানে রিসেট করতে পারবেন। তো এই যে এখানে মধ্যে ফরগট পাসওয়ার্ড দিয়ে আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে আবার রিসেট করুন। পাসওয়ার্ড মানে রেজিস্ট্রেশন করার সময় যে ইনফরমেশন দিচ্ছিলাম না, ওটা আর নিচ্ছিল না, ফিল্ড নিচ্ছিল না, পাসওয়ার্ড ফিল্ড নিচ্ছিল। আচ্ছা ঠিক আছে, এই যে আমার যেহেতু এটা দেওয়া আছে, আমি সাইন ইন করতে পারবো। হ্যাঁ, আবার একটু ট্রাই করে দেখেন, না হলে আমাকে বলেন, আমি হচ্ছে মানে দেখবো না। প্রবলেম হওয়ার কথা না আর কি, দরকার হলে আপনি আচ্ছা আরেকবার একটু রিফ্রেশ করে দেখেন। স্যার দেখি, হ্যাঁ আরেকবার ট্রাই করে দেখি, না হলে তো আচ্ছা, তো এখানে মনে করেন আপনার এখানে ডেমো অ্যাকাউন্ট দেওয়া আছে। হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্মেশন দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার করা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেন আপনি এখানে মধ্যে লগ ইন করলেন। তো আমার এখানে করা আছে, ধরুন আমি সাইন ইন করলাম। করার পরে সাথে সাথে আপনাকে এটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আপনি যেহেতু কোনো কোর্স এখন এনরোল করেন নাই, সুতরাং ড্যাশবোর্ডে এটা ফাঁকা থাকবে। তার মানে আপনার এখানে হ্যালো অমুক নাম থাকবে, এখানে আপনার প্রোফাইল, আপনি চাইলে আপনার ছবি অ্যাড করতে পারেন। এনরোল করছেন কোনোটায় কিনা সেটা এখানে দেখাবে। সো এই মুহূর্তে আপনি কোথাও এনরোল করেন নাই, কোনো অ্যাক্টিভ কোর্স নাই, কমপ্লিট কোর্স নাই। ওকে, কুইজ অ্যাটেম্পগুলো এখানে দেওয়া নাই। এখন আপনি করবেন কি, যে কোর্সে গিয়ে
বিএ অ্যানালিটিক্সে ঢুকবেন। ওকে, তো এখানে দেওয়া আছে 9,000 টাকা। আপনি করবেন কি এনরোল নাও। আপনি যেহেতু অলরেডি লগড ইন অবস্থায় আছেন, এখন মাই প্রোফাইল লেখা, তার মানে আপনি অলরেডি লগড ইন অবস্থায় আছেন। এখানে আপনার নাম হ্যালো অমুক শো করতেছে না, কারণ এটা আমাদের টেকনিক্যাল একটা ইস্যু আছে, ওটা ঠিক হচ্ছে না। বাট আপনি চাইলে হচ্ছে মাই প্রোফাইলে গেলে আপনার নিজের প্রোফাইলে আবার চলে যাবে, মানে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে আর কি। সো এটা সলভ হয়েছে। আপনি করবেন কি এনরোল নাওতে যাবেন। এখানে আপনি দেখবেন যে সাব টোটাল, এখানের মধ্যে সেল ডিসকাউন্ট হ্যাভ এ কুপন। আপনি এখানে আপনার যে কুপনটা আপনাদেরকে দেওয়া হয়েছে মেবি হচ্ছে BI 2518, আর এটা হচ্ছে মানে ব্যাচের সাথে নাম রেখে আর কি, ওইটা আপনি এখানে দিবেন। কারণ আমি একটু BI 2025, আচ্ছা আমার খেয়াল নাই, একটু চেক করে দেখি। অ্যাপ্লাই করবেন। এই যে দেখছেন চট করে হয়ে গেছে কত, এখন 300 টাকা। আপনি আপনার বিলিং অ্যাড্রেস, নাম, ঠিকানা টুকটাক দিবেন। দেওয়ার পরে এখানে এসএসএল কমার্সের পেমেন্ট মেথডে গিয়ে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড পলিসি, আমাদের টার্মস অ্যান্ড পলিসি আলাদাভাবে আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন, এগুলো সব এখানে আপডেট করা আছে। তো আপনি পে নাওতে যাবেন। এখন পে নাওতে ক্লিক করলে আপনাকে সরাসরি সিকিউরড এসএসএল যেই কমার্সের পেজ এখানে নিয়ে যাবে, যেটা আপনারা বিভিন্ন জায়গায় ওই শপিং করতে গেলে অনলাইন যেভাবে পেমেন্ট করেন ঠিক ওই জায়গায় নিয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা আছে। এখন আপনি এখান থেকে কার্ডে দিবেন নাকি মোবাইল ব্যাংকিং, এটা আপনার ইচ্ছা। দেওয়ার পরে রেগুলার প্রসেসে যখন শেষ হবে তখন আপনি দেখবেন যে এখানে ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন আপনার এনরোল কোর্সে এখানে দেখাবে যে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিসিসের মানে হচ্ছে এই কোর্সটা এখানে আমাদের ড্যাশবোর্ড দেখাবে। অ্যান্ড দেন তারপর এখানে নিচে লেখা থাকবে যে নাম্বার অফ কমপ্লিশন, যে আপনি কতটুকু কমপ্লিট করছেন। তো ওইখানে কিছু আপনার নিচের দিকে দেখবেন যে কিছু ভিডিও আছে, স্পেশালি আপনার হচ্ছে আমি যদি একটু পিছনে দিয়ে দেখাই, যে আপনি যখন লগ ইন করবেন, এনরোল করবেন, তখন আপনি এগুলো অলরেডি এখানের মধ্যে দেওয়া আছে। আমরা 10 মিনিট করে ভিডিও দিয়ে রাখছি, মানে আপনারা তো আমাদের সাথে ক্লাস করতেছেন না এতদিন ধরে, ক্লাসগুলো তো 1.5-2 ঘন্টা, তো 10 মিনিট করে হচ্ছে এখানের মধ্যে স্যাম্পল দিয়ে রাখছি নতুনদের জন্য। আপনি এখানের মধ্যে মেশিন লার্নিংয়ে যাবেন যখন মডিউল 8, এটা লক করা আছে, আপনি যখন এনরোল করবেন তখন এটা আনলক হয়ে যাবে, তখন আপনি মেশিন লার্নিংয়ের এই ভিডিওগুলো পাবেন, তার সাথে প্র্যাকটিস মেটেরিয়াল, এইটার প্র্যাকটিস মেটেরিয়ালগুলো আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন, এটা তখন আনলক হয়ে যাবে। আর নিচে গিয়ে আপনারা করবেন কি পাইথনের যে কোর্সগুলো ইয়েগুলো সেটা দিবেন, আর হচ্ছে এক্সেলেরটা দিবেন। এসকিউএলটা যারা এখানে 2513-তে আছেন, এসকিউএলটা এখনো আপডেট করা হয়নি, এটা আপডেট করে ফেলবো এই 2-1 দিনের মধ্যে। আপনারা এখান থেকে এক্সেলের 4টা কুইজ দিয়ে ফেলবেন। এই তো বুঝছেন, হয়েছে? কারো কোনো কোশ্চেন আছে বলেন? পাইথন তো শিখলাম না, এটা কিভাবে কি করব? আপনাকে এখন দিতে হবে না তো, আপনি পরে দিয়েন। ও আচ্ছা, এটা তাড়াহুড়া কিছু নেই, এখানে ডেডলাইন নাই, এটা আপনি যখন সুবিধা হয় আপনি দিতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, আমার তো এক্সেল পার্টটা আবার করার ইচ্ছা আছে, তো তখন তাহলে সেই ক্ষেত্রে কি এক্সেল করে তারপরে তো দিতে পারবো? এক্সেল পার্টটা করবেন মানে কি নতুন ব্যাচের সাথে, যেটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে? জি ভাইয়া, ওটা কি করার অপশন আছে কোনো? আচ্ছা, আপনি ট্রান্সফার ফি দিয়ে চলে যেতে পারবেন পরের ব্যাচে। তাহলে তখন কি আর এখানে পাইথনটা করতে পারবো না? না পারবেন, তখন এটা ফ্রেশ ব্যাচ, তখন মানে তখন আপনি ট্রান্সফার ফিটা দিবেন আর হচ্ছে এখান থেকে আপনি এনরোল করবেন। মানে আপনি যেটাই করেন না কেন ওয়েবসাইটে আপনাকে এখানে এনরোল করতেই হবে, কারণ এখন সবকিছু ওয়েবসাইটে নিয়ে আসতেছি, ম্যানুয়ালি কিছু হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি। আর ওই ট্রান্সফার ফির ব্যাপারে ওইটা আমাকে একটু জানান ইনবক্সে, ওই সেম প্রসেস। ঠিক আছে, এখানে যেহেতু ট্রান্সফার ফিয়ার বা এখানে ওইরকম কোনো অপশন এখানে আমাদের নাই ওয়েবসাইটে, সো এটা একটু ম্যানুয়ালি হচ্ছে আপনি বিকাশে দিতে পারবেন। এই যেগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানের মধ্যে তখন এখানে কি দেখাবে, সরি তখন দেখাবে কমপ্লিট হয়ে গেলে, কমপ্লিটে ক্লিক করলে আপনার সার্টিফিকেট জেনারেট হবে। কুইজ দেওয়ার পর কমপ্লিশন সার্টিফিকেটটা আসবে না? না, আসবে না। আমি এই বেস্টার মেইল পাইনি, অ্যাডমিন থেকে যে মেইল করার কথা বলছিলেন মেইলটা পাইনি। কুপন কোডের জি হচ্ছে কোড পাঠানোর কথা ছিল, ওই মেইলটা পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো আরেকবার মেল দিতে। আমার থেকে
আগের ব্যাচে যে ভিডিওগুলো আপলোড করে দিবেন বলেছিলেন, এটা কি ক্লাসরুমে আর দিবেন না? আপনার যে 2519, 19 আমি তো ওখানে মেসেজে লিখছিলাম যে 2511 এর যারা আছেন তাদেরকে আগের পাইথনের একটা ব্যাচে শিফট করে দিয়েছে না, 2511, ওইখানে পাবেন। আচ্ছা ভাইয়া, ফ্রেশ ব্যাচ যেটা সেখানেও কি আপনি নাকি অন্য কেউ আবার? আমি টিল নাও আমি নিব। আচ্ছা, ওই যারা কিনা হচ্ছে ওই যে পাইথনের ব্যাচে জয়েন করছিলেন, আপনাদেরকে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল যেটা হচ্ছে আগের ব্যাচে 2511 এর। তো ওইখানে গেলে আপনারা পাইথনের বেসিকের ভিডিওগুলো এখানে প্রজেক্ট সহ পাবেন। আর আরেকটা যেটা ইমেল করা হয়েছে সেটা হচ্ছে এই ব্যাচের, মানে দ্যাট মিনস এই পার্টের স্ট্যাটিস্টিক্স উইথ পাইথন পার্টের, এখানেও আপনারা জয়েন করে ফেলবেন। আমি আসলে এটা স্পেসিফিকলি আনোয়ারের জন্য বলতেছি, আপনার জন্য, আপনারা যারা আছেন। তাহলে আপনি দুই জায়গাতেই অ্যাক্সেস। তার মানে ভিডিওগুলো 2511 ওখানে দেখতে পাবেন। হ্যাঁ, পাইথনের যে কটা ক্লাস মিস হয়েছে, মানে যেগুলো ক্যান্সেল হয়েছে, এগুলো 2511 এ পাবেন। আর স্ট্যাটিস্টিক্সে অ্যানালাইসিসের যে নতুন যে লাইভ ক্লাস যেটা আজকে যেটা হচ্ছে এবং সামনে যেগুলো ইনশাল্লাহ হবে, ওইটা হচ্ছে আপনি ওই 25182601 নামে যেটা আছে ওটার মধ্যে পাবেন। জি, আচ্ছা। না এখান থেকে আর এতে ওয়েবসাইটে লগইন করার জন্য ওই মেইলটা পাঠিয়ে ও আচ্ছা, ঠিক আছে, এটা আমি হচ্ছে বলে দিব আর কি। ওইটা আপনার হচ্ছে ওই যে রিসেন্ট ব্যাচগুলো, তো মানে লাস্টে 2-3টা ব্যাচ এখনো দেওয়া হয়নি। আচ্ছা, আমি বলবো দিয়ে দেওয়ার জন্য। ওকে, সো হ্যাঁ, একটা জিনিস, ওয়েবসাইটটা আমি জাস্ট মানে মোবাইল থেকে দেখলাম। না, মোবাইল থেকে দেখেন না, মোবাইল থেকে একটু সমস্যা হচ্ছে, আমাদের এটা মোবাইল ফ্রেন্ডলি এখনো হয় নাই। হ্যাঁ, আমি 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 এটা মেলের মধ্যে বা বাড়ি কোন জেলায়? হ্যাঁ, বাড়ি কোন জেলা ভাইয়া আমার আপনার? জি, আহ, না ওই যে জিজ্ঞেস করার কারণ হচ্ছে ওই যে খের একটা শব্দ বলছিলেন, হুম, খের বলাতে আমার ফেনী নোয়াখালী অঞ্চলের কিনা, এই জন্য জিজ্ঞেস করছি। না ওইদিকে না। আচ্ছা, আপনারা আমার অ্যাকসেন্ট শুনে আপনারা বলেন তো যারা আছেন, আমার দেশের বাড়ি কোথায় হইতে পারে? না আমি শুধু ওই শব্দটার জন্য জিজ্ঞেস করা, অন্য অন্য না না, কোনো সমস্যা নেই। কেউ বলতে পারবেন আমার দেশের বাড়ি কোথায়? কুষ্টিয়া। আচ্ছা, নোয়াখালী বললেন একজন, কুষ্টিয়া বললেন একজন, আর কেউ? কুষ্টিয়া তো হবেই না, কারণ কুষ্টিয়ার হচ্ছে একদম শুদ্ধ সাধু ভাষায় কথা বলে আমার ক্লাসমেট, এখন রুয়েটের ফ্যাকাল্টি, ওর বাড়ি কুষ্টিয়া। ফেনী নোয়াখালী অঞ্চলের সাথে উচ্চারণে কিছুটা মিলে। তাসমিয়া খুবই ক্লোজ। তাসমিয়া, আপনি একটু ম্যাপে দেখেন আশেপাশে আর কয়েকটা নাম দেখেন। চাঁদপুর। ওহো, একটু দূরে চলে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমি হচ্ছে সেই এলাকার মানুষ, আমার এলাকার নিয়ে নিউজে 2 দিন, মানে পেপারে 2 দিন পর নিউজ হয় না। আপনাদের একটা হিন্টস আমি দিতাম, মানে ব্রাহ্মণবাড়িয়া বলে ফেলছেন তো, ইভা বলছে। না ব্রাহ্মণবাড়িয়া তো এই বেল্টেই। হ্যাঁ, মানে ওই জন্য ফেনী, কিছুটা মিলে। নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই একই লাইনে, একই বিল্টে। ইভেন মজার ব্যাপার হচ্ছে যে মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়াটা জেলাটা হচ্ছে একদম নর্থের দিকে, মানে সিলেটের কাছাকাছি, মৌলভীবাজারের কাছাকাছি। সো আমাদের আমাদের এটা হচ্ছে মানে বিভাগ হচ্ছে চিটাগাঙে পড়ছে, ঠিক আছে, বাট আমাদের টানগুলা এখন হচ্ছে কুমিল্লা বা হচ্ছে আপনার এটা কি বলে মৌলভীবাজার, ওই দিকে সিলেটের দিকে কিছুটা টান। আমি আবার হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন। না ভাই, আমি আবার হচ্ছে মানে যেই জায়গায় যাই সেই জায়গায় চেষ্টা করি ওখানকার অ্যাকসেন্টটা মানে ক্যাচ করার। যেমন আমি রাজশাহীতে ছিলাম, রুয়েটে ছিলাম, 5 বছরে আমি পুরা রাজশাহী টোনে কথা বলা শুরু করছিলাম। পরে সেখান থেকে আবার যখন আমি মানে ইউএস থেকে আসার পরে যখন আমি চিটাগাং একটা ইউনিভার্সিটি জয়েন করছি, তো চট্টগ্রামে এবার ছিলাম 1.5 থেকে 2 বছর, কোভিডের আগ পর্যন্ত। ওখানে আবার চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ মোটামুটি টান চলে আসছিল, এই আর কি। আবার আমার নানা বাড়ি হচ্ছে পুরান ঢাকা, মানে আমি পুরান ঢাকার থেকে বড় হওয়া মানুষ আর কি। সো মানে আমার মামার সাইড, আমার মায়ের সাইড হচ্ছে পুরান ঢাকা। তো
তো পুরান ঢাকার মানে আমার নানি বা হচ্ছে আমার মা খালা ওই খাবারের যেই মানে ইয়াটা রান্নার হাত বা কুইজিনের যে বিষয়টা ওইটা হচ্ছে খুব ভালো পাইছি। এইদিকে হচ্ছে আমার দাদা বাড়ি হচ্ছে আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়া। তো ওই ব্রাহ্মণবাড়িয়া ওই এলাকার মানুষ হচ্ছে খুব এগুলো নিয়ে মানে আতিথেয় পরায়ণ বা খাওয়া দাওয়া নিয়ে ইয়ে করে। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন যে আমি মাঝে মধ্যে হচ্ছে এক্সাম্পল দিতে গেলে খাবার এক্সাম্পল দিই, যদি আজকে ক্লাসে দিই নেই হয়তো সামনে নেক্সট 2টা ক্লাসে দিতে পারি। তো আমি খাবারের কুইজিন এগুলো নিয়ে হচ্ছে ও আজকে দিছি তো একবার হচ্ছে কাচ্চি ভাই ডাইন এগুলোর কথা বলছিলাম। তাই আমি মাঝে মধ্যে হচ্ছে গিয়ে এটা অভ্যাসবশত খাবারের এক্সাম্পল চলে আসে। ইভেন একটা সময় আমি মাঝেও টুকটাক রান্না বান্না করতাম মানে যখন আমি ইউএস ছিলাম, এবং ওইখানে প্রথম দিকে খুব কষ্ট হয়েছে কারণ আমি কখনো রান্না করে যাইনি। প্রথম 2-3 দিন এরকম হয়েছে যে রান্না করতে বসছি, তো রান্না হচ্ছে হঠাৎ করে মনে পড়ছে যে হায় হায় আমি তো হলুদ দিইনি, আমি তো আদা দিইনি, রান্না অর্ধেক শেষ। পরে খাতায় লিখে রাখছি, প্রথম মানে 2-3 মাস খুব কষ্ট হয়েছে, খাতা লিখে কিচেনের সামনে রেখে দিছি। আবার আমি উঠছিলাম হচ্ছে কিছু ব্ল্যাকদের সাথে, কালোদের সাথে, নাইজেরিয়া, ঘানা এগুলা। তো ওরা হচ্ছে মশলা গন্ধ সহ্যই করতে পারে না, ওরা তো মশলা ছাড়া খায়। তো যখনই হচ্ছে আমি রান্নাঘরে যাই ওরা আইদার বের হয়ে যায় বাসা থেকে যে আমি আধা ঘন্টা পরে আসতেছি, আমি লাইব্রেরিতে যাচ্ছি, অথবা হয়তো দেখা যায় বারান্দা বা রুম ওপেন করে দিছে, খুলে দিছে। তো খুব প্যারা খাইছি। পরে অবশ্যই আবার আরেকটা হচ্ছে ইয়াতে ইন্ডিয়ান কমিউনিটি, বাঙালি কমিউনিটি ওইদিকে গেছি, তখন আবার একটু সুবিধা হয়েছে। তো 1-2 সেমিস্টার পরে হাতের রান্না মোটামুটি একটু সাইজে আসছে, লাইনে আসছে। দেন পরে বাঙালি কমিউনিটি একটা প্রোগ্রামে আমি খাসির একটা হচ্ছে মানে একটা কারি রান্না করে নিয়ে গেছি। তো ওখানে যারা ছিল ওরা বলছে যে না ভালোই হয়েছে। এখন বাংলাদেশে চলে আসছি, এখন আর তো আর কিচেনে যাই না। তবে আমার মানে আমার নিজের একটা গাট ফিলিং আছে, যেহেতু আমি দুই জায়গা থেকে বিলং করতেছি এবং তারা রান্নার ব্যাপারে খুব প্যাশনেট, আমি নিজেও খুব প্যাশনেট আর কি। চান্স পাইলে রান্না করতে যাই, যদিও আমার আম্মা আমার ছোটো বোন রান্না করতে দেয় না, বাট সুযোগ পেলে হচ্ছে আমি চেষ্টা করি বিভিন্ন জিনিস ট্রাই করার, রান্না করার বা বিভিন্ন জায়গায় খাওয়ার। আচ্ছা, এখন আমরা হচ্ছে আজকে যেহেতু মোটামুটি আমরা শেষে পরে চলে আসছি, লাস্টে 2-3টা স্লাইড বাকি আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, সমস্যা নাই, এগুলো একটু মনে করাই দিন। আর নেক্সট ক্লাস মানে রবিবার? জি, রবিবার আমার শিডিউল রবিবার এবং বুধবার। রবিবার বুধবার রাত্রে 9:30 থেকে শুরু করে এই 11টা পর্যন্ত চলবে। আমরা নেক্সট ক্লাসে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা শুরু করব। আর আপনারা হচ্ছে আপনাদেরকে একটা গ্রুপে এই যে পিকচারটা দিয়েছিলাম, এইটা আপনারা সেভ করে রাখবেন। ওকে, আজকে হচ্ছে আমরা ক্লাস নাম্বার এটা বাদ দেন, আমি যা সিরিয়াল করছি। হ্যাঁ, আজকে ভিডিও নাম্বার হচ্ছে 1, ভিডিওতে ওখানে ক্লাস 1 হিসেবে থাকবে। আমি জাস্ট এখানের মধ্যে রেকর্ড লাইভ দুইটাকে মিক্স করছি বলে ক্লাস নাম্বারটা ওইরকম সিরিয়াল করছি। আপনারা লিনিয়ার অ্যালজেব্রা রেকর্ডের যে ভিডিওটা দেওয়া আছে এটা দেখবেন। পাইথনের বেসিক পার্ট 1 এবং পার্ট 2 দুইটা আসলে বেশ বড়, বাট চেষ্টা করবেন নেক্সট উইকের মধ্যে দেখার। ইনটু টু স্ট্যাটস তো আজকে গেল, পাইথনের বেসিকটাও আপনারা নিজেরা দেখে নেবেন। আমি নেক্সট ক্লাসে রবিবার দিন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পার্ট 1 শুরু করব, এবং সামনের বুধবার 2টা ক্লাস আমার যাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের উপর, একটু ডিটেলস আলোচনা করব। আর ইন দ্য মিন টাইম আপনারা পাইথনের বেসিক 1, 2, 3 তিনটা দেখে নেবেন। তারপরের উইকে, তার মানে হচ্ছে 28, আজকে তো 28 তারিখ, তাই না? তারপরে হচ্ছে হ্যাঁ, রেকর্ডের যে ক্লাসগুলো ওগুলোর উপর কি লাইভ ক্লাসগুলো ডিপেন্ডেন্ট? না, ডিপেন্ডেন্ট না, সরাসরি ডিপেন্ডেন্ট না, কারণ পাইথনের ওটার কোডিং এর মানে সিনট্যাক্সগুলোর এক্সপ্লেনেশন একরকম, এদিকে হচ্ছে একরকম। যেহেতু আমি এখানে স্ট্যাটিস্টিক্সে ফোকাস দিচ্ছি, তো স্ট্যাটিস্টিক্সের পার্টগুলো, থিওরি পার্টগুলো লাইভে নিচ্ছি। তবে এর মাঝখানে আপনারা ওই পাইথনেরগুলো দেখার পরে আমি পাইথনের সামারির উপরে একটা লাইভ ক্লাস নিব, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের পরে। 8 তারিখ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পার্ট 1, 11 তারিখ পার্ট 2, 15 তারিখ 15ই ফেব্রুয়ারি মানে 14 ফেব্রুয়ারির পরের দিন আমরা পাইথনের বেসিক সামারিটা একটু দেখব। তা আপনার হাতে 2টা সপ্তাহ সময় আছে, এই 2টা সপ্তাহে আপনারা পাইথনের বেসিক পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3টা দেখে ফেলবেন। তাহলে আমি পাইথনের সামারিটা যখন করবো তখন আপনার জন্য বুঝতে সুবিধা হবে, এবং আমি সামারিতে কিছু বেসিক, কিছু কমন, কিছু ডেটা সেট, হ্যাঁ মানে রিয়েল লাইফ কিছু কমন ডেটা সেট, সিম্পল ডেটা সেট আপনাদেরকে একটু একটা লাইভ ক্লাসে শেখাবো। আর
তারপরে হচ্ছে আপনারা ওই নামপায়ের স্যাম্পলিং পান্ডাস এগুলো দেওয়া আছে, ওগুলা পরে দেখবেন। আর আমি লাইভে আপনাদেরকে এখানে রিগ্রেশনটা শুরু করব, ইডিএটা করব। রিগ্রেশনটা দেখানোর পরে তারপর ইডিএটা লাইভে থাকবো এবং শেষের দিকে সবগুলো লাইভে হবে। এবং এই যে আপনার ইডিএর প্রজেক্ট 1, 2, রিগ্রেশন অ্যানালাইসিস পার্ট 3 প্রজেক্ট, প্রেডিকশন মডেল প্রজেক্ট। তো 17, 18, 19, 20 চারটাই হচ্ছে প্রজেক্ট, 21, 22 হচ্ছে ইনফারেন্স স্ট্যাটিস্টিক্সের বেসিক কিছু মানে আইডিয়া আপনাদেরকে দিব আর কি। ওকে, সো এদিকে আপনার সব থিওরি পার্ট, এ পাশে 17, 18, 19, 20 এই চারটা হচ্ছে চারটা প্রজেক্ট থাকবে। এটা আপনারা সেভ করে রাখবেন। আচ্ছা, সেটা হচ্ছে এইগুলো গুগল ক্লাসরুমের লিংক আছে নাকি? লিংকগুলো কোথায় আছে? আচ্ছা, গুগল ক্লাসরুমের লিংকগুলো পাই? আপনি হচ্ছে এখানে যাবেন, এই যে ক্লাস ওয়ার্কে গেলেন, ঠিক আছে, এখানে আপনি দেখবেন যে অল ফান্ডামেন্টাল ভিডিওস, পাইথন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, নামপাই, পান্ডাস পার্ট 1, পান্ডাস পার্ট 2, স্ট্যাটিস্টিক্স। নামগুলো তো হ্যাঁ, নামগুলো তো কষ্ট, মানে এগুলো বুঝতেছি না। ওই তো ভিডিওটা দেখবেন, দেখে দেখে আস্তে আস্তে হচ্ছে বিয়ে করবেন। নামপাই হচ্ছে নিউমেরিক্যাল পাইথনে শর্ট ফর্ম, পান্ডাস হচ্ছে ডেটা ম্যানেজমেন্টের একটা লাইব্রেরি, দুইটাই লাইব্রেরি। নামপাই দিয়ে আমরা মূলত ডেটাগুলোকে সাজানো, ডেটাগুলোকে সর্টিং করা, ডেটাগুলোকে অ্যাগ্রেগেট করা, তারপরে অ্যারের কাজ করা, এইগুলো আমরা নামপাই দিয়ে করে থাকি। বিভিন্ন ইকুয়েশন তৈরি করা, এগুলো আমরা নামপাই দিয়ে করি। পান্ডাস দিয়ে মূলত কি করি, ডেটাকে ফিল্টার করা, ডেটা থেকে সামারি বের করা, ডেটা থেকে কিছু বেসিক ভিজুয়ালাইজেশন করা, ডেটাগুলোকে কন্ডিশনাল ফরম্যাটিং। আপনারা এসকিউএল করছেন না? আচ্ছা, এসকিউএল তো আপনারা করেন নাই, এক্সেল তো করছেন। এক্সেলের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং দেখাই নাই নাজিম? কিছু দেখাইছে, কিছু না, ভালোই দেখাইছে। কেন আপনাদেরকে ইফ এলস, সাম ইফ, কাউন্ট ইফ দেখাইছে না? হ্যাঁ, ওইগুলোই। ওইটা আমরা পান্ডাস দিয়ে দেখব, র কোড করে ওই জিনিসগুলোই। আপনি যেটা দেখালেন, সেটা দেখতে আমার ওখানে ক্লাস ভিডিও আছে। হ্যাঁ, আর কিছু ক্লাস আমার ওইখানে অল ভিডিওতে দিছি, অল কুইজ আছে আর ক্লাস ভিডিও আছে, আর কিছু আসে না। আপনি আগেরটা দেখতেছেন খুব সম্ভবত, আপনি তাহলে হচ্ছে এটা দেখতেছেন, এইটা কোনটা? 2518 আপনি দেখতেছেন। আপনাকে এই নতুন যেটা, এটা তো আপনি নাজিমের পার্ট দেখতেছেন, জি জি। কিন্তু আমি আমার যে পার্টের জন্য যে নতুন যেটা, যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ পাইথনে যেটা আছে, হ্যাঁ, দিস ওয়ান, এইটার লিংক কি আপনি জয়েন করছেন? এখানে এটা মনে হয় জয়েন করেন নাই। দেখেন 24 জন কিন্তু অলরেডি আছে। আপনার নাম কি এখানে আছে? সায়েম, বায়তুল আরাফাত, সৌরেন বড়ুয়া, শাখাওয়াত, ইভা, আপনি কিন্তু নাই এই জায়গার মধ্যে। এই জন্যই পাচ্ছি না, আমি বিকালে খুঁজছি, পাচ্ছি না। আচ্ছা, আপনি একটু ইমেল চেক করবেন। ইমেল দেওয়া আছে। মেলে আপনার গুগল ক্লাসরুম এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক আছে, হ্যাঁ, পেয়ে যাবেন, সমস্যা নেই। এই হচ্ছে আমার সমস্যা। আচ্ছা, এখন বলেন, যদি কোনো ইস্যু থাকে তাহলে বলতে পারেন। কি